হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। এন্টারপ্রেনার অ্যান্ড ই কমার্স ফোরাম আয়োজিত আজকের গুরুত্বপূর্ণ ট্রেনিং সেশনে আমাদের সাথে উপস্থিত আছেন সেলিম রেজা, যিনি আমাদের ঢাকা ইউনিভার্সিটি চারুকলা থেকে পড়ালেখা করেছেন, বর্তমানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির চারুকলায় শিক্ষকতার দায়িত্বে আছেন। এবং আমাদের সাথে আছেন হাসান আল মামুন, যিনি ঢাকা ইউনিভার্সিটি থেকে মার্কেটিং বিভাগে পড়ালেখা করেছেন, বর্তমানে ইয়ুথ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছেন, পাশাপাশি কর্পোরেট কোম্পানিতে গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। আমরা তাদের কাছ থেকে আজকে যে সব বিষয়গুলো নিয়ে আলোচনা করব বা তাদের কাছ থেকে আমাদের উদ্যোক্তাদের উদ্দেশ্যে তারা বিভিন্ন ধরনের কথাবার্তাগুলো বলবেন, তার মধ্যে উল্লেখযোগ্য হলো প্রোডাক্ট ডেভেলপমেন্ট। আমরা যারা উদ্যোক্তা হিসেবে কাজ করি, আমরা অনেকে বিভিন্ন সময় ভুল করে থাকি যে সব বিষয়গুলো, যেহেতু আমাদের অনলাইন উদ্যোক্তাদের মধ্যে অধিকাংশ উদ্যোক্তারা বিভিন্ন ধরনের ইনস্টিটিউশনাল তাদের ব্যাকগ্রাউন্ড বা ব্যবসায়িক ব্যাকগ্রাউন্ড বা ব্যবসায়িক ট্রেনিং অনেকেরই নাই। তো আমরা আমাদের সেলিম রেজা স্যার যেহেতু এই প্রোডাক্ট ডেভেলপমেন্টের উপরে দীর্ঘদিন যাবৎ কাজ করছেন এবং উদ্যোক্তাদের বিভিন্ন ধরনের ট্রেনিং গুলো করিয়ে থাকেন, আমরা তার কাছ থেকে জানবো যে কিভাবে আমরা যারা বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করি আমাদের কিভাবে কাজ করা উচিত এবং কাজ করার ক্ষেত্রে আমাদের যেসব বেসিক যে বিষয়গুলো জানা দরকার এবং বেসিক যেসব ভুলগুলো হয় সেই বিষয়গুলো থেকে আমরা তাদের কাছ থেকে শিখবো। তো আপনারা যারা আজকে আমাদের এই লাইভ সেশনটি দেখছেন, তারা ইচ্ছা করলে আমাদের যে কমেন্টস লাইভ সেশনটি আছে এখানে কমেন্টস করলে আমি আমাদের যারা আলোচক আছেন তাদের কাছে আপনাদের কমেন্টস গুলো তুলে ধরার চেষ্টা করব। তারা আপনাদেরকে সুন্দরভাবে আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবেন। আমাদের সাথে আছে হাসান আল মামুন, যিনি দীর্ঘদিন যাবৎ মার্কেটিং লাইনে পড়ালেখা করেছেন, মার্কেটিং এ আছেন, পাশাপাশি আমাদের প্রোডাক্ট, যেহেতু আমাদের এখানে দুটা বিষয় উদ্যোক্তাদের, একটা হলো প্রোডাক্ট ডেভেলপমেন্ট আর একটা হলো প্রোডাক্ট মার্কেটিং। তো আমাদের দুইজন মূল্যবান আলোচক কে পেয়ে গেছি আমরা, যারা একজনের প্রোডাক্ট ডেভেলপমেন্ট নিয়ে কথা বলবেন আর একজনের মার্কেটিং নিয়ে কথা বলবেন। পাশাপাশি ইয়ুথ ডেভেলপমেন্ট নিয়ে তিনি কাজ করছেন, তার একটা ইয়ুথ সেন্টার নামে প্রতিষ্ঠান আছেন, যিনি ওটার কো ফাউন্ডার এবং সিও হিসেবে দায়িত্বে আছেন। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের আলোচকবৃন্দদের কাছে। তো আমাদের এখানে নেটের যেহেতু একটা বিষয়, অনলাইনে আলোচনা হচ্ছে, আপনাদের যদি কোনো অনলাইনে বিভ্রাট হয় তাহলে আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা সেলিম রেজা ভাইয়ের কাছে চলে যেতে চাই। সেলিম রেজা ভাই, শামীম রেজা ভাই, আপনার নেটে আপনাকে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না, তাহলে আমরা হাসান আল মামুন ভাইয়ের কাছে। শামীম রেজা ভাই, আপনার আপনি আছেন? আসসালামু আলাইকুম স্যার। আপনি আমাদের সাথে আপনার কেরিয়ার, যেহেতু উদ্যোক্তাদের সামনে আমরা আছি, তাদেরকে ইন্সপায়ার হবে তারা আপনার কেরিয়ার সম্পর্কে একটু জানার জন্য, এবং আপনার পরিচয়, আমরা প্রথমে পরিচয় পর্ব শেষ করে আমরা মূল আলোচনা পরে যাব। তো আপনার একটু পরিচিতি এবং উদ্যোক্তাদের উদ্দেশ্যে আপনার পরিচয় তুলে ধরার জন্য অনুরোধ করছি। শামীম রেজা স্যার, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ভিউয়ারদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। আমি আমার আসলে পরিচয় দেওয়ার মতো ওইরকম মানে আমি মনে করি না যে কিছু আছে। তো আমি দীর্ঘদিন এই প্রোডাক্ট ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেছি। এটা আমার একটা ভালোবাসার জায়গা বলতে পারেন। মানে আমি এটার প্রতি একটা প্যাশন কাজ করে। মানে যদিও আমি শিক্ষকতার পেশায় আছি, তার থেকেও বেশি আমার ভালো লাগে এই প্রোডাক্ট ডেভেলপমেন্টটা, ডিজাইন এন্ড প্রোডাক্ট ডেভেলপমেন্ট এই বিষয়টা। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগে আছি। আর নিজে কিছু এভাবে ওই প্রত্যন্ত অঞ্চলে যে একদম যারা রুট লেভেলে কাজ করে তাদের সাথে আমি বসে থেকে রাতে ঘুমায় ওদের সাথে থেকে ডিজাইন ডেভেলপ করে তারপর তাদের যে প্রোডাক্ট ডেভেলপমেন্ট করে আমি এগুলো, বলা যায় যে বাংলাদেশের যে বড় বড় যে শোরুম গুলি আছে লাইক আড়ং, যাত্রা কিংবা রং, এগুলোতে ওরা ওই সাপ্লাই গুলো দিত আর কি। তো মূলত উদ্যোক্তা তৈরি করা একটা আমার এক ধরনের ভালো লাগার জায়গা ছিল আর কি। মানে আমার নিজের ব্যবসার থেকে বেশি ওইটা বেশি কাজ করতো। জি, ধন্যবাদ। আপনি খুব সুন্দরভাবে আমাদেরকে বলেছেন যে আপনি উদ্যোক্তা তৈরির ব্যাপারে আপনি আপনার প্যাশন, যে আপনি উদ্যোক্তা তৈরি করতে পছন্দ করেন এবং এই বিষয়ে আপনার দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা আছে। আমরা দীর্ঘ আলোচনায় এই বিষয়গুলো নিয়ে শুনবো। আমরা হাসান আল মামুন ভাইয়ের কাছে চলে যাচ্ছি। মামুন ভাই, আপনি মার্কেটিং ডিপার্টমেন্টে পড়ালেখা করেছেন,
পাশাপাশি আপনি কর্পোরেট কোম্পানিতে আছেন এবং ইয়ুথ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছেন। আপনার পরিচয় তুলে ধরার জন্য অনুরোধ করছি আমাদের উদ্যোক্তা বন্ধুদের কাছে। আসসালামু আলাইকুম, সকলকে শুভ সন্ধ্যা জানাচ্ছি। আমার নাম হাসান আল মামুন। তো প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের যারা আয়োজক, আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। তো আমি নিজেই ভেরি ইয়ং, আমি যাত্রা শুরু করেছি এইভাবে বলবো। তো আমি একটি গ্রুপ অফ কোম্পানিতে ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে কাজ করছি। আর এর পাশাপাশি স্যারের মতো শামীম রেজা স্যারের মতো আমি বলতে চাচ্ছি, এর পাশাপাশি উদ্যোক্তা ডেভেলপমেন্ট এটি আমার একটা প্যাশন। তো আমি আমাদের একটি অর্গানাইজেশন রয়েছে ইয়ুথ সেন্টার। এটি মূলত স্কিল ডেভেলপমেন্ট, ক্যারিয়ার ডেভেলপমেন্টের পাশাপাশি এন্টারপ্রেনিয়রশিপ বা উদ্যোক্তা ডেভেলপমেন্টে কাজ করে থাকি। সো ইয়ুথ সেন্টারের একজন প্রতিনিধি হিসাবে আমি বিভিন্ন ট্রেনিং ডেভেলপমেন্ট প্রোগ্রাম গুলো আয়োজন করে থাকি। আমাদের ম্যাক্সিমাম ট্রেনিং গুলো মার্কেটিং রিলেটেড, বিজনেস অর্গানাইজেশন ডেভেলপমেন্ট রিলেটেড। তো আসলে এই সেক্টরে কাজ করছি। আর বলবো না, আমি শিখছি, আসলে শিখে শিখে চেষ্টা করছি যে যদি কোনো ভ্যালু অ্যাড করা যায় যারা নতুন আসছে তাদের জন্য। এই হলো আমার সংক্ষিপ্ত পরিচয়। জি, ধন্যবাদ হাসান মামুন ভাই। আমরা এবার চলে যাচ্ছি শামীম রেজা স্যারের কাছে। শামীম রেজা স্যার, আপনি উদ্যোক্তা তৈরির কারিগর হিসেবে দীর্ঘদিন যাবত কাজ করছেন। তো আমাদের এই যে অনলাইনে গত কয়েক বছর যাবত ই কমার্স প্ল্যাটফর্মে আমাদের যারা আপনার ছাত্র ছাত্রী বলা যায় যে বিভিন্ন অঙ্গনে যারা ই কমার্স প্ল্যাটফর্মে কাজ করছেন, আপনার দৃষ্টিতে তাদেরকে আসলে শুরুটা যে প্রোডাক্ট ডেভেলপমেন্ট তাদের কিভাবে শুরু করা উচিত এবং তারা যে ভুলগুলা করে থাকে এই বিষয়ে একটু তাদেরকে গুরুত্বপূর্ণ কিছু টিপস দেওয়ার জন্য অনুরোধ করছি। যে প্রোডাক্ট ডেভেলপমেন্ট করতে গেলে আসলে তাদের কি করা উচিত। অনেকে আছে যারা অন্যের প্রোডাক্ট নিয়ে আসছেন, সেল করছেন, তারা উদ্যোক্তা। আবার যারা ডেভেলপ করছে একেবারে ডিজাইন ডেভেলপমেন্ট শুরু করে, আপনি যেরকম বললেন আরং বা বাংলাদেশের যে প্রখ্যাত কোম্পানিগুলো আছে তাদের সাথে কাজ করছেন, সেই জায়গায় তো আমাদের এই যারা ঘরে বসে যেসব উদ্যোক্তারা প্রোডাক্ট তৈরি করছে বা মার্কেটিং করছে এই যে ই কমার্স প্ল্যাটফর্মে, তাদের এই ধারণাগুলো নাই। অর্থাৎ কর্পোরেট জায়গা থেকে আপনি একটু তাদেরকে যদি একটু বলেন যে আসলে কিভাবে শুরু করা উচিত আমাদের উদ্যোক্তাদের। ধন্যবাদ। আসলে প্রোডাক্ট মানে আগে বলি যে উদ্যোক্তা তো আসলে বিভিন্নভাবে হতে পারে। অন্যের প্রোডাক্ট নিয়ে এসেও সে সেল করতে পারে, আবার নিজে প্রোডাক্ট মানে নিজে ডিজাইন করবে, তারপরে সেই ডিজাইন থেকে প্রোডাক্ট ডেভেলপ করবে, তারপরে সে সেগুলো মার্কেটিং করবে, সেটাও হতে পারে। দুই ধরনেরই হতে পারে। যদি কেউ নিজে ডেভেলপ করে মানে যেটাকে বলা যায় যে সিগনেচার প্রোডাক্ট বা আমার নিজস্ব প্রোডাক্ট, যেটাকে আমরা বলি মানে ব্র্যান্ডিং, নিজস্ব ব্র্যান্ডিং যেটাকে যদি বলি, তাহলে যেটা করতে হবে যে যদি ভালো হয় যে নিজে ডিজাইন করবে, নিজের ক্রিয়েটিভিটিটা এখানে শো করবে। এখন সম্পূর্ণটাই নিজস্ব হতে হবে, চিন্তা ভাবনা থেকে শুরু করে সবকিছুই। তো প্রথমে সে একটা কাগজে একটা ডিজাইন সে ডেভেলপ করবে। সেই কাগজের ডিজাইনটা দেখে তারপরে সে কোন মাধ্যমে এটা মানে ডেভেলপ করবে সেটা তাকে ভাবতে হবে। সেটা কাঠের হতে পারে, কাপড়ে হতে পারে, সুতায় হতে পারে, আয়রনে হতে পারে, মানে যে কোনো যেটাতেই সে মানে মানে কমফর্ট ফিল করে, তো সেইটাতে সেভাবে তাকে আগাতে হবে। এরপরে ওই ডিজাইন অনুযায়ী তাকে স্যাম্পল ডেভেলপ করতে হবে। স্যাম্পল ডেভেলপ করার পরে এরপর তাকে কস্টিং করতে হবে। ওটা যে আবার কস্টিংটা করার সময় মাথায় রাখতে হবে যেন এটা এমন কস্টিং যেন না হয়ে যায় যেটা আবার মার্কেটে ছেড়ে দিলে মানুষের কেনার সামর্থ্যের বাইরে চলে যাবে। এইটাও মাথায় বিবেচনা রাখা উচিত। তার মানে ইউনিক ডিজাইন হতে হবে, কস্ট ইফেক্টিভ হতে হবে এবং সেটা দর্শকদের কাছে আকর্ষণীয় হতে হবে। এই বিষয়গুলি প্রথমে মাথায় রাখা উচিত যদি নিজস্ব প্রোডাক্টগুলি হয়। আর তারপরে যেটা হয়, আমরা তো যারা ঘরে কাজ করি, মানে এখন তো এই করোনার সময় আমরা আসলে বেশিরভাগই মানুষ কি বলে অনলাইন সেলিং এ বেশি আগ্রহী হয়ে উঠছে এবং আমরা আস্তে আস্তে হয়তো করোনা চলে গেলেও অনলাইনেই বেশ ভালো একটা ভবিষ্যৎ আমি দেখতে পাচ্ছি আসলে, যে অনলাইন বিজনেসটা খুব ভালো রান করবে এখানে, যে একদম ফিজিক্যালি শোরুমের থেকে এখন যে অবস্থাটা দাঁড়াইছে। তো সেই দিক থেকে চিন্তা করলে এইটা খুব ভালো একটা উদ্যোগ যারা এখন, এবং এটা আসার কথা যে আমাদের অনেক উদ্যোক্তা তৈরি হচ্ছে। এই আমি গত এক বছরেই দেখলাম যে বেশ মানে অনেক বলা যায় যে ইয়াংরা এগিয়ে আসছে, যারা
চাকরির পিছনে না ঘুরে নিজে কিছু করার একটা আগ্রহ থেকে তারা যে এই উদ্যোক্তা হতে চাচ্ছে এবং এইটা নিয়ে কাজ করতে যাচ্ছে, এটা খুব একটা আনন্দের বিষয় আমাদের জন্য। তো তাদের জন্য আমার যেটা মানে পরামর্শ সেটা হলো যে প্রথম হলো যে যদি আমি আমার ব্র্যান্ডিং করতে চাই, নিজস্ব ব্র্যান্ডিং করতে চাই, তাহলে অবশ্যই আমার নিজস্ব ক্রিয়েটিভিটি থাকতে হবে ওখানে। এবং সেই ক্রিয়েটিভিটি অবশ্যই মানে অনেকে আছেন এখানে, আমি দেখি বিভিন্ন গ্রুপে আমি থাকার সুবাদে দেখা যায় যে অনেকেরই পণ্য এনে আমরা সেটাকে নিজস্ব প্রোডাক্ট বলতেছি। এই জায়গাটা আসলে ঠিক না, আমার কাছে অনৈতিক মনে হয়। এবং যে ব্যক্তি কাজটা করেন তাকেই আসলে সামনে নিয়ে আসা উচিত। আমরা আসলে মধ্যস্বত্বভোগী হইতে চাই না কেউ, আমরা উদ্যোক্তা হতে চাই। আমরা মানুষকে নিজেও ডেভেলপ করব, সাথে সাথে আমি অপরকেও ডেভেলপ করে নিব। শুধু আমি তাল গাছের মতো একা একা যেন বড় না হই, এটা হচ্ছে আমার একটা রিকোয়েস্ট। তো এইটা মধ্যস্বত্বভোগী হইলে এটা হয় যে মধ্যস্বত্বভোগীরা ঠিকই তাল গাছের মতো বড় হতে থাকে, কিন্তু যাদেরকে নিয়ে সে আসলে ব্যবহার করে, যাদেরকে ব্যবহার করে সে বড় হয়, তাদেরকে সে ওখানেই পড়ে থাকে, তারা নিজেরা ডেভেলপ করতে পারে না। তো এই কারণে আমি বলবো যে যদি আমি অন্যেরটা নেই, আমি তাদেরকে রিটটা দিব, প্লাস আর যদি আমার নিজের হয় তাহলে আমি আমার নিজস্ব ক্রিয়েটিভিটিতে আমার প্রোডাক্টটা ডেভেলপ করব। তো সেটা ধরেন যদি আমি সেটা বাটিক হয়, আমি এক্সাম্পল দিচ্ছি, ধরেন একটা পর্দা আমি করব, তাহলে একটা পর্দা করতে গেলে আমি চিন্তা করব যে আমি নিজে নাই পারতে পারি, যে বাটিক কিভাবে করে সেটা আমি নিজে নাই পারতে পারি। সেই ক্ষেত্রে আমি একজন কারিগরের সহযোগিতা নিব, কিন্তু ডিজাইনটা হবে আমার নিজস্ব। আমি কারিগর সহযোগিতা নিতেই পারি, যে পারে তার সহযোগিতা আমি নিতেই পারি, কিন্তু আমি যে ডিজাইনটা ডেভেলপ করব, আমি বাজারে যে ধরনের পর্দা পাওয়া যায় তার থেকে যেমন চিন্তা করতে হবে আমার পর্দাটা কেন কিনবে মানুষ। নিশ্চয়ই বাজারে যে 8-10টা পর্দা আছে বা সেলিং যে পেজগুলো, তাদের থেকে আমারটা ডিফারেন্ট হতে হবে, আকর্ষণীয় হতে হবে, ইউনিক হতে হবে, তাহলে না মানুষজন আমারটা কিনবে না। তাহলে সেইভাবেই আমাকে চিন্তা করেই আমাকে ডিজাইনটা ডেভেলপ করে ওকে দিয়ে কাস্টম করাই নিব। সেটা কিন্তু তার যে প্রাপ্য মজুরি সেটা আমি দিয়ে দিব তাকে, এইখানে কিন্তু তার কৃতিত্ব নাই, কিন্তু যেহেতু ডিজাইনটা সম্পূর্ণটা আমার, আমি তাকে দিয়ে করাতেই পারি। এটা হচ্ছে একটা বিষয়। আর সম্পূর্ণ ওই কারিগর যদি সম্পূর্ণটাই করে ফেলে, মানে ডিজাইন থেকে শুরু করে সবকিছু যদি কারিগরি করে দেয়, আমি জাস্ট খালি ওর কাছ থেকে কিনে নিয়ে এসে আমি আমার পণ্য বলে চালাই দিলাম, এইটা আসলে আমি নিজস্ব প্রোডাক্ট বলবো না, সিগনেচার প্রোডাক্ট যেটাকে বলতেছে সবাই, এটা বলবো না। তো সিগনেচার প্রোডাক্ট হতে হলে অবশ্যই তাকে নিজস্ব ক্রিয়েটিভিটি থাকতে হবে, নিজের চিন্তা ভাবনা থাকতে হবে, নিজস্ব ডিজাইন থাকতে হবে, যেটা কারোর কাছ থেকে ধার করা না। এটা হলো একদম সহজ কথা। তো এইভাবে যদি কেউ করে তাহলে আমি মনে করি সে অনায়াসে ডেভেলপ করে যাবে, তার কোনো সমস্যা হবে না। আর যদি এর মধ্যে যদি কেউ করতে চায়, ডিজাইন করতে গেলে কি কি জিনিস মাথায় রাখতে হয় সেটাও যদি জানতে, যেমন ধরেন আমরা অনেক সময় ডিজাইন করতে গেলে কিছু কিছু বিষয় আমরা মাথায় রাখি। যেমন কিছু ডিজাইন করতে কি লাগে, কিছু উপাদান লাগে এবং কিছু ডিজাইনের নীতিও লাগে। আমরা তো সবকিছুই মানে কিছু না কিছু একটা নীতি অবলম্বন করে কোনো কিছু কাজ করি। তো সেই ক্ষেত্রে ডিজাইন করতে গেলেও কিছু নীতি এবং কিছু উপাদান সাথে লাগে। তো নীতি আর উপাদানগুলো অনেকগুলোই হয়, যেমন 7-8টা করে নীতি আছে বা উপাদান আছে, এগুলো মেনটেন করেই করতে হয়। তাহলে আমরা যদি ধরেন এমনি তো ডিজাইন শব্দটাকে যদি আমি ভাঙতে যাই, ডিতে কি আসে? ডিসিপ্লিন, ইতে এথিক্যাল হতে পারে, এথনিকও হতে পারে। তো এইরকম যদি প্রতিটা শব্দ আমি ভাঙে তাহলে একটা অর্থ কিন্তু সুন্দর একটা অর্থ দাঁড়ায়। তো ওই জিনিসটা মাথায় রেখে আমি যদি ডিজাইনটা কমপ্লিট করে ফেলি তাহলে আমার প্রোডাক্ট অবশ্যই ইউনিক হবে। এবং সেই ক্ষেত্রে যদি আমি আপনাকে বলি যে ধরেন আমি যখন কাগজে যদি ডিজাইন করতে চাই, প্রথমে তো আমার কাগজে করতে হবে। আমার চিন্তা ভাবনা যখন আমি ফুটাবো তখন তো প্রথমে একটা কাগজে করে নিতে হবে। কাগজে করে নিতে গেলে আমার কোন জিনিসটা মাথায় রাখার দরকার? আমার লাইন লাগবে। আমি যদি উপাদানের কথা যদি বলি, মানে ডিজাইন করতে গেলে মানে কি কি উপাদানটা দরকার, তো সেক্ষেত্রে আমার লাইন লাগবে, তারপরে সেখানে ডিরেকশন লাগবে, সেখানে আপনার শেপ লাগবে, কালার লাগবে, ফর্ম লাগবে। তো এই বিষয়গুলো আমার মাথায় রাখতে হবে। তারপর সেটা সাইজ লাগবে, মানে কোন সাইজের আমি জিনিসটা করব, তারপর সেটার ভ্যালু অ্যাড করতে হবে। এইগুলো হলো আমার মানে ডিজাইনের এলিমেন্টস। মানে আমরা যদি বলি যে এলিমেন্টস অফ ডিজাইন, এগুলো হচ্ছে ডিজাইনের এলিমেন্টস। এবং এরপরে যদি আমি আসি যে প্রিন্সিপাল অফ ডিজাইন, মানে যেগুলো আপনার নীতি, আমি কি কি নীতি অনুসরণ করে আমি ডিজাইনটা ডেভেলপ করতে পারি। তো সেই ক্ষেত্রে আপনার
রিপিটেশন হতে পারে, অল্টারনেশন হতে পারে, ডমিনেন্স হতে পারে, গ্রেডেশন হতে পারে, রিদম থাকতে পারে, ইউনিটি থাকতে পারে, ব্যালেন্স থাকতে পারে। তো এইসব বিষয়গুলো রেখেই চিন্তা ভাবনা করে একটা ডিজাইন কমপ্লিট করতে হয়। যদি আমি কাগজে কলমে ডিজাইনটাকে প্রথমে কমপ্লিট করতে যাই, তাহলে এগুলো অবশ্যই মাথায় রেখে ডিজাইনটা কমপ্লিট করতে হবে। এবং এইগুলো মাথায় রেখে যদি আমি ডিজাইন ডেভেলপ করি, অবশ্যই 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 আমার নিজস্ব একটা ডিজাইন তৈরি হবে, এবং সেটা দিয়ে যে প্রোডাক্ট আমি বানাবো সেটা আর কারোর সাথেই মিলবে না। এবং তখন আমি বলতে পারবো যে দিস ইজ মাই প্রোডাক্ট, মাই ব্র্যান্ড। থ্যাংক ইউ। জি ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য পেলাম যে আমরা যারা উদ্যোক্তা হিসেবে কাজ করছি, আমরা যদি ফিউচার প্ল্যান নিয়ে কাজ করতে চাই এবং ভবিষ্যৎ দীর্ঘমেয়াদী প্ল্যান থাকে, তাহলে আমরা শামীম রেজা ভাই যেভাবে বললো আমাদেরকে সেইভাবেই কাজ করতে হবে। আমাদের নিজস্ব ব্র্যান্ড তৈরি করতে হবে, যেটাকে শামীম ভাইয়ের ভাষায় বলা হলো যে সিগনেচার প্রোডাক্ট। সিগনেচার প্রোডাক্ট মানে আপনার নিজস্ব প্রোডাক্ট, যেটা আপনি আপনি ওনার হিসেবে সেটাকে আপনি বলতে পারেন। তো এভাবে যদি আপনারা উদ্যোক্তা যারা আছেন অনলাইনে বা অফলাইনে কাজ করেন, তারা যদি ফিউচার প্ল্যান নিয়ে ভবিষ্যতে কাজ করতে চান, আপনারা এভাবেই কাজ করবেন আশা রাখি। আরো আমরা শামীম ভাইয়ের কাছ থেকে অনেক কিছু জানবো। আমরা এখন একটু মার্কেটিং বিষয়ে কথা বলবো, তারপরে শামীম ভাইয়ের কাছে আবার আসবো যে আমরা হস্তশিল্পের মধ্যে যারা অনলাইন উদ্যোক্তা আছেন তাদের উদ্দেশ্যে শামীম ভাই আরো আমাদেরকে অনেক কিছু জানাবেন। তো হাসান আল মামুন ভাইয়ের কাছে আমরা চলে যাচ্ছি। মামুন ভাই, আমরা প্রোডাক্ট ডেভেলপমেন্ট নিয়ে এতক্ষণ শুনলাম শামীম ভাইয়ের কাছে। এখন আপনার কাছ থেকে আমরা জানতে চাই আমাদের আসলে মার্কেটিং যে হচ্ছে অফলাইন এবং অনলাইন মার্কেটিং এর মধ্যে কি ধরনের তফাৎ আছে, এবং আমাদের যারা উদ্যোক্তা আছেন তাদের আসলে মার্কেটিং পলিসিটা কিভাবে করা দরকার, এবং উদ্যোক্তা হিসেবে তাদের আসলে বর্তমান সময়ে যেভাবে অনলাইনে তারা কাজ করছে এবং আগামীতে কি ধরনের তাদের প্ল্যান গুলো সেট আপ করা দরকার। মামুন ভাই, যেহেতু আপনারা ট্রেনিং করছেন, উদ্যোক্তাদের নিয়ে ট্রেনিং করাচ্ছেন, তো মার্কেটিং বিষয়ে আপনি একটু মাইকটা আনমিউট করে নেন। হ্যাঁ, ধন্যবাদ। আমি আসলে আপনার প্রথম কোশ্চেনটি একটু পরে দিতে চাচ্ছি। আমি তার আগে একটু কথা বলতে চাচ্ছি, যেটি হলো যে উদ্যোক্তাদের নিয়ে, মানে আসলে আমাদের কেন উদ্যোক্তা হতে হবে সেই জায়গাটা আমি একটু 1 মিনিট কথা বলতে চাচ্ছি। এরপর আমি আপনাদের মার্কেটিং কোশ্চেনে আসতে চাচ্ছি। যেটি হলো যে আমরা যদি একটু বাংলাদেশের ইকোনমি, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা, এরপরে আর্থসামাজিক অবস্থা, বেকারত্ব, সবকিছুর দিকে যদি একটু তাকাই, তাহলে কিন্তু আমরা যেটা মনে হয় যে আমরা যদি সামনের দিকে এগোতে চাই, আমাদের যে গভর্নমেন্টের যে 1941 সাল পর্যন্ত যে একটি গোল রয়েছে, ঠিক আছে, আমরা উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে যাচ্ছি, তাহলে কিন্তু আমাদের বেশি বেশি ব্যবসা বাণিজ্যের প্রসার বা বেশি বেশি উদ্যোগ গ্রহণ ছাড়া কোনো বিকল্প নাই। তো আমি যদি কিছু স্ট্যাটিস্টিক আপনার সাথে শেয়ার করতে চাই, বিশেষ করে যারা নতুন উদ্যোক্তা বা যারা এখনো ডিসিশন নিতে পারছেন না যে আসলে আমাদের উদ্যোক্তা আমরা কি করব, ক্যারিয়ারে কিভাবে কি করব, তাহলে মনে হয় তাদের জন্য বিষয়টা সুবিধা হয়। সেটি হলো দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের বেকারত্বের হার সবচেয়ে বেশি। আচ্ছা, আরো কিছু স্ট্যাটিস্টিক দিচ্ছি যে বাংলাদেশে বিশ্ব আইএলও বলছে এখন পর্যন্ত বাংলাদেশে আসলে প্রকৃত বেকার রয়েছে 3 কোটিরও বেশি। এবং প্রতি বছর বাংলাদেশে প্রায় 21 লক্ষ লোক বাংলাদেশের ইকোনমিতে জয়েন করে চাকরির জন্য বা কর্মসংস্থানের জন্য, কিন্তু মাত্র 7 লক্ষ লোকের মতো মানুষ কি করে সেই কর্মসংস্থানে ঢুকতে পারে। এবং মজার বিষয় হচ্ছে এর বেশিরভাগ মানুষই আসলে ছদ্মবেশী বেকার। ছদ্মবেশী বেকারটা কিরকম? যেমন যে একজন অনার্স মাস্টার্স এমবিএ করে এসেছে, ঠিক আছে, কিন্তু সে কাজ করছে ইন্টারমিডিয়েট পাসের লেভেলে, সে তার মেধাকে ব্যবহার করতে পারছে না, আসলে কিন্তু সে আসলে ওখানে কিন্তু বেকার। এরকম ছদ্মবেশী বেকার কিন্তু অনেক আছে। সো বাংলাদেশের প্রেক্ষাপটে এই বেকারত্ব সমস্যার সমাধান বলি আর ইকোনমির চাকাকে সচল করতে বলি, তাহলে কিন্তু আমাদের এই উদ্যোক্তা হওয়ার কোনো বিকল্প নেই। আচ্ছা, এখন কথা কেন আমরা উদ্যোক্তা হব? আচ্ছা, সে বিষয়টি হলো যে বাংলাদেশে কিন্তু প্রায় 18 কোটির মতো বিশাল জনগোষ্ঠী রয়েছে, পৃথিবীর অন্যতম বৃহৎ একটি মার্কেট। সো এই বৃহৎ মার্কেটকে যদি আমরা ধরতে চাই, মার্কেটকে কিন্তু আমরা ব্যবহার করতে চাই, তাহলে কিন্তু আমরা সহজেই কি ব্যবহার করতে পারি, এবং এই মার্কেটের ডেভেলপমেন্ট কাজ করে, এই মার্কেটকে নিয়ে কাজ করে আমরা কিন্তু আমাদের নিজের কর্মসংস্থান যেমন করতে পারি, এর পাশাপাশি আমরা কি করতে পারি, অন্যের কর্মসংস্থান করতে পারি। এটি কিন্তু আমাদের জন্য একটা বিশাল একটি ইকোনমির জন্য বিশাল একটি ভালো একটি পদক্ষেপ হবে। সো আমি যারা ইয়ং রয়েছে, আমরা যারা ইয়ং রয়েছে তাদেরকে বলবো যে আপনারা উদ্যোগী হয়ে উঠুন। সো
এবং এই প্যান্ডেমিক সিচুয়েশনে একটা মজার একটি স্ট্যাটিস্টিক শেয়ার করতে চাচ্ছি। এই প্যান্ডেমিক সিচুয়েশনে বাংলাদেশে অলমোস্ট প্রায় 10 লক্ষ লোক কর্মসংস্থান হারিয়েছে, এবং বা কর্মসংস্থান থেকে সাময়িক মানে থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, বা তাদের ইনকাম লেভেল কমে গিয়েছে। এবং এই 10 লক্ষ লোকের মধ্যে থেকে কিন্তু অনেকেই আবার কিন্তু অলরেডি উদ্যোগ গ্রহণ করেছে নতুন কিছু শুরু করার। এইটি হলো একটি পজিটিভ দিক। সো আমরা যদি বেশ কিছু অনলাইন স্ট্যাটিস্টিক দেখি, তাহলে প্রায় 5 লক্ষর মতো বিভিন্ন স্ট্যাটিস্টিক বা বিভিন্ন জন বিভিন্ন পরিসংখ্যান দিচ্ছে, পরিসংখ্যান একটু কম বেশি হতে পারে। প্রায় 5 লক্ষের বেশি নতুন উদ্যোক্তা কিন্তু মানে শুরু করেছে এই প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে, মাত্র কয়েক মাস সময়ের মধ্যে। সো এটি কিন্তু একটি বিশাল সম্ভাবনার দিক, এবং বিশাল মার্কেট তৈরি হয়েছে। সো আমি বলবো যে এখনই সময় আমাদের নতুন কিছু শুরু করার, নতুন আইডিয়া নিয়ে, নতুন প্রোডাক্ট নিয়ে মার্কেটে উদ্যোক্তা হিসেবে নিজের জায়গা তৈরি করা, নিজেকে প্রতিষ্ঠিত করা, এই সুযোগটা কাজে লাগানো। এখন যেটি আমাকে আপনি কোশ্চেন করেছেন যে আসলে আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজি বা কি হতে পারে। আচ্ছা, স্যার যেটা বলেছিল, আসলে প্রত্যেক বিজনেসের দুটি ফাংশন রয়েছে। একটি ফাংশন হলো ভ্যালু এডিশন, আর একটি ফাংশন হলো ভ্যালু ডেলিভারি। ভ্যালু এডিশনটা হলো স্যার যেটা বললো, প্রোডাক্ট ডিজাইন, যে আমি কিভাবে প্রোডাক্টটা তৈরি করব, এটি হলো ভ্যালু এডিশন। ঠিক আছে, বিভিন্ন উপকরণ নিয়ে সেটাকে বিভিন্ন প্রসেস করে একটি পূর্ণাঙ্গ প্রোডাক্ট রূপ দেওয়া, এটা হলো ভ্যালু এডিশন। যেমন কেউ যদি উদ্যোক্তা আচারের বিজনেস করতে চায়, তাহলে কি করবে? সে বাজার থেকে আম কিনবে, সে প্রসেস করে সে আচার বানাবে। সে কি করলো? এটা ভ্যালু এডিশন করলো, আম থেকে আচার, ভ্যালু এডিশন। আরেকটি প্রসেস হলো ভ্যালু ডেলিভারি, অর্থাৎ উৎপাদিত প্রোডাক্ট কাস্টমারের কাছে পৌঁছে দেওয়া, এটা হলো ভ্যালু ডেলিভারি। সো বিজনেসের ক্ষেত্রে ভ্যালু এডিশন যেমন গুরুত্বপূর্ণ, ভ্যালু ডেলিভারি কিন্তু ততটাই গুরুত্বপূর্ণ। এবং কিছু কিছু ক্ষেত্রে ভ্যালু এডিশন থেকে ভ্যালু ডেলিভারি গুরুত্বপূর্ণ। কারণটা হলো কি, যে বিজনেসে কিন্তু একমাত্র সেলস থেকেই বা ভ্যালু ডেলিভারি থেকে কিন্তু ফাইন্যান্স অর্থ আসে। আর বাকি সব ক্ষেত্রে কিন্তু কি হয়, অর্থ আমাদের বিনিয়োগ করতে হয়। হতে পারে প্রোডাক্ট ডিজাইন, বা হতে পারে প্রোডাক্ট সোর্সিং। ঠিক আছে, ওখানে কিন্তু আমাদের অর্থ বিনিয়োগ করতে হচ্ছে, এবং এমনকি মার্কেটিং এও অর্থ বিনিয়োগ করতে হচ্ছে। সেলস ইনিশিয়েটিভ নিতে হলে কিন্তু অর্থ বিনিয়োগ করতে হচ্ছে। তার মানে আমাদের উদ্যোক্তাদের মূল ফোকাস দিতে হবে সেলসে। সেলস মিন যে মার্কেটিং করার মাধ্যমে তো আমরা সেলস করি। আমাদের একটা ধারণাগত সমস্যা রয়েছে, যেটি হলো যে আমরা অনেক সময় সেলস আর মার্কেটিং কে একসাথে করে ফেলি। এখানে কিন্তু বিশাল পার্থক্য রয়েছে। আমি সংক্ষেপে বলতে চাই, যদি বিশাল বড় টপিক, সংক্ষেপে বলতে চাই, মার্কেটিং হলো ডিমান্ড ক্রিয়েট করে, আর সেলস হলো সেই ডিমান্ডটা ফুলফিল করে। তো অনেক সময় আমরা মার্কেটিং বলতে সেলস বলতে একসাথে বুঝিয়ে থাকি। তো যাই হোক, আমাদের সেলস করার জন্য আমরা মার্কেটিং উদ্যোগ নিয়ে থাকি, বা মার্কেটিং এর প্রচেষ্টা চালাই বিভিন্ন। এখন কথা হলো যে আমরা যারা উদ্যোক্তা রয়েছে, তারা কি কি মার্কেটিং বা টুলস ব্যবহার করবে। মার্কেটিং এর বিভিন্ন টুলস রয়েছে, সে কি কি মার্কেটিং টুলস ব্যবহার করবে। বর্তমান সময়ের প্রেক্ষাপটে যদি দেখি আমরা, তাহলে দেখবো যে আমাদের বিজনেস গুলো ম্যাক্সিমামই হলো অনলাইন কেন্দ্রিক, বিশেষ করে সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক। কারণ এই সোশ্যাল মিডিয়ায় এখন পর্যন্ত আমাদের কোনো পেমেন্ট করতে হচ্ছে না। এছাড়া অন্য মিডিয়াতে যদি মার্কেটিং বা সেলস করতে যাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা পেমেন্টের ব্যাপার স্যাপার রয়েছে। তো সোশ্যাল মিডিয়া এখন পর্যন্ত আমাদের কাছে ফ্রি রয়েছে, এই জন্য আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া, যেমন ফেসবুক, ঠিক আছে, অনেক সময় আমরা অন্যান্য যে মাধ্যমগুলো রয়েছে সেগুলো তো দেখে থাকি আমরা যে ব্র্যান্ডিং চলছে। সো এই মিডিয়াতে কিছু নর্মস রয়েছে, কিছু আপনার প্রিন্সিপাল রয়েছে। স্যার যেমন বলেছিল যে প্রোডাক্ট ডেভেলপমেন্ট যদি প্রিন্সিপাল রয়েছে, সেই প্রিন্সিপাল রয়েছে। তো প্রিন্সিপাল একটু পরে আমরা আলোচনা করব। তার আগে যেটি বলবো আমরা, যে আমাদের একটি প্ল্যান থাকতে হবে। প্রোডাক্ট ডেভেলপমেন্টের জন্য একটা প্ল্যান থাকতে হবে, মার্কেটিং করার জন্য একটা মার্কেটিং প্ল্যান থাকতে হবে। আমাদের যে সমস্যাগুলো হচ্ছে, বার্নিং সমস্যা, আমরা আসলে যারা উদ্যোক্তা রয়েছি, তারা আসলে সুনির্দিষ্ট কোনো প্ল্যান মাফিক আগাচ্ছি না। যেমন আমি এক্সাম্পল দিচ্ছি, যে আমরা অনেক সময় আমার প্রোডাক্ট নিয়ে বিভিন্ন গ্রুপে পোস্ট করে থাকি, ঠিক আছে, এবং দেখা গেছে কি যে এই পোস্টগুলো অনেক সময় গণহারে পোস্ট হয়। একটা জিনিস লক্ষ্য করবেন যে ফেসবুকের প্রত্যেকটা গ্রুপের কিন্তু একটা ক্যারেক্টারিস্টিক আছে, একটা টপিক কেন্দ্রিক আছে, ঠিক আছে। তো যখন আমরা ওই সকল গ্রুপে আমরা আমার প্রোডাক্টের একটা পোস্ট দিয়ে দিচ্ছি, তখন কিন্তু তারা বিরক্ত হচ্ছে, তারা আমাকে ব্লক মেরে দিচ্ছে, ঠিক আছে। ওইখান থেকে কিন্তু আমরা স্কোপ গুলো হারাচ্ছি। সো আমাদের কি করতে হবে, যে আমাদের এই প্ল্যান থাকতে হবে, আমাদের একটা প্ল্যান কাজ করতে হবে। এই জন্য আমি যেটা বলে থাকি আমাদের ট্রেনিং এ, যে আমাদের স্মার্ট মার্কেটিং প্ল্যান থাকতে হবে। স্মার্টটা কি? এস ফর স্পেসিফিক, ঠিক আছে। স্মার্টের প্রত্যেকটা অক্ষর দিয়ে আমাদের এক একটি শব্দ দাঁড়ায়, বা এক একটি আপনার মিনিং শো করে, ঠিক আছে।
যে স্মার্টের এস ফর স্পেসিফিক, ঠিক আছে, আর ফর রিলেভেন্ট, এ ফর অ্যাচিভেবল। সো আমাদের মার্কেটিং অ্যাক্টিভিটিস গুলো স্পেসিফিক হতে হবে, সুনির্দিষ্ট হতে হবে, প্রোডাক্ট ওয়াইজ হতে হবে। এক এক প্রোডাক্টের মার্কেটিং স্ট্র্যাটেজি, কৌশল, টুলস কিন্তু ভিন্ন রকম হতে হবে। তাহলে এস ফর স্পেসিফিক, এ ফর অ্যাচিভেবল। আমরা যে মার্কেটিং করব, যে গ্রুপের করবো, সেগুলোকে অ্যাচিভেবল বা অ্যাচিভেবল হতে হবে। আমরা যেন অনেক সময় অনেক বেশি মার্কেটিং করে ফেলি, কিন্তু ওই ধরনের ডেলিভারি দেওয়ার ক্ষমতা বা ওই ধরনের প্রোডাক্ট ক্যারেক্টারিস্টিক আমাদের নাই। তো অ্যাচিভেবল হতে হবে। তাহলে এস, এম ফর মেজারেবল হতে হবে। আমাদের যে ইনিশিয়েটিভ গুলো নিয়েছি সেগুলো মেজারেবল হতে হবে। আর ফর রিয়েলিস্টিক হতে হবে, ঠিক আছে, আমাদের অ্যাক্টিভিটিস, আমাদের প্ল্যান, আমাদের সবকিছু রিয়েলিস্টিক হতে হবে। তাহলে এস, এম, এ, আর, টি ফর টাইম ওরিয়েন্টেড হতে হবে, ঠিক আছে। সো এই যে স্মার্ট যদি আমরা প্ল্যান করতে পারি, তাহলে দেখা যাবে কি যে আমরা এখান থেকে বেশ কিছু সহজে অর্ডার গুলো পেতে পারবো। জি জি মামুন ভাই, ধন্যবাদ। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যেহেতু আপনার কর্পোরেট লেভেলে কাজ করেন এবং এই সাবজেক্টের উপরে পড়ালেখা করেছেন। আমি শুরুতেই বলেছিলাম যে আমরা যারা বর্তমান সময়ে প্যান্ডামিক টাইমে বা সিচুয়েশন অনুযায়ী আমরা উদ্যোক্তা হয়েছি, আমাদের হয়তো আনুষ্ঠানিক কোনো শিক্ষা এই লাইনে নাই, সেই জন্য আজকে আমাদের এই গ্রুপে আমরা দুইজন অভিজ্ঞ ব্যক্তিকে আমাদের এখানে আমন্ত্রণ জানিয়েছি। আপনারা যারা দেখছেন আপনারা প্রশ্ন করতে পারেন। এখানে মার্কেটিং এর উপরে অভিজ্ঞ আমাদের মামুন ভাই আছেন এবং আমাদের প্রোডাক্ট ডেভেলপমেন্টের উপরে, এবং এখন আমরা আরো আপনাদের যারা বিভিন্ন উদ্যোক্তারা কাজ করছেন সেই আপনাদের উদ্যোগের উপরে আমাদের সাথে শামীম ভাই কথা বলবেন। এখানে দেখেন আপনার অনেক কিছুই জানার আছে, যেগুলো আমরা ওইভাবে ট্রেন আপ না হয়ে আমাদের প্রয়োজনে, আমাদের চাকরি চলে গেছে, জব চলে গেছে, আমাদের এখন ফ্যামিলি ক্রাইসিস চলছে, আমরা বিভিন্ন জায়গা থেকে প্রোডাক্ট নিয়ে এসে অনলাইনে শুরু করেছি। ঠিক আছে, আমাদের এই মুহূর্তে এটা ছাড়া আমাদের কিছু করার ছিল না, যেহেতু এই মুহূর্তে নতুন জব পাওয়ার কোনো সুযোগ নাই। ফ্যামিলি কিন্তু আমাদের ফ্যামিলির খরচ কিন্তু কমেনি, কিন্তু আমাদের আয়ের উৎস কিন্তু অনেক কমে গেছে। এগুলো মনে হয় যে আমাদের 100% মধ্যে মনে হয় 90% মানুষের এই বর্তমান সময়ে একই অবস্থা। 10% মানুষ হয়তো রেগুলার ইনকামটা করতে পারছে অথবা নাও করতে পারে, কিন্তু 90% আমি বলতে পারি যে যাদের এখন আয়ের উৎসটা কিন্তু কমে গেছে, আবার অনেকে একেবারে আয়ের উৎস নাই। এই পরিস্থিতিতে আমাদের যেভাবেই হোক আমাদের ইনকাম করা দরকার, ইনকাম করছি। বাট এটাকে যদি আমাদের শামীম রেজা ভাই এবং মামুন ভাই দুজনেই বললো যে আমাদের এই যে অনলাইনে যে একটা মার্কেট প্লেস তৈরি হয়েছে, এটা কিন্তু আর পিছনের দিকে ফিরে আসার কোনো কারণ নাই। মানে এটা কিন্তু রেগুলার চলবে, আরো হয়তো নতুন নতুন উদ্যমে নতুন নতুন প্রযুক্তি চলে আসবে, ফেসবুকের চাইতেও আরো কোনো ভালো প্রযুক্তি চলে আসবে। যেমন কয়েক মাস আগে কিন্তু আমরা জুম জানতাম না, জুমের মাধ্যমে যে আমরা এই যে মিটিং টিটিং করতে পারছি, এরকম আরো অনেক টেকনোলজি আসছে। আমি ওই দিন একটা পোস্ট করেছিলাম যে জুমের চাইতে আরো স্মার্ট টেকনোলজি নিয়ে আসতেছে মাইক্রোসফট। আমরা জানি পৃথিবীর সবচেয়ে বড় টেকনোলজি কোম্পানি হলো মাইক্রোসফট। তো মাইক্রোসফট যখন কোনো উদ্যোগ নেয় সেটা কিন্তু আরো বেটার কোনো উদ্যোগ হবে। তো এরকম অনেক টেকনোলজি কিন্তু আমাদের সামনে আসবে, যেগুলো আমাদেরকে সেগুলো ইউজ করে আমরা আমাদের ব্যবসা বাণিজ্য করতে পারবো। তো আমরা এখন প্রোডাক্ট ডেভেলপমেন্ট নিয়ে আমাদের শামীম ভাই কথা বলছে, এখন আমরা আবার তার কাছে চলে যাব যে আসলে আমাদের অধিকাংশ উদ্যোক্তা যারা আমাদের বিশেষ করে নারী উদ্যোক্তারা, তারা হস্তশিল্প নিয়ে কাজ করছেন। তো আপনি একটু আমাদেরকে একটু স্পেসিফিক ভাবে, আমরা যারা ক্রেতা আছে তাদেরও অনেক হেল্পফুল হবে আপনার এই আলোচনাটা, যেহেতু আমি জানি যে আপনারা এগুলো নিয়ে কাজ করছেন, যে হস্তশিল্প নিয়ে বাংলাদেশে কি কি ধরনের কাজ হয়। যেমন ড্রেসের উপরে যেরকম বাটিক বুটিক, তারপরে টাই ডাই, এরকম আরো অনেক বিষয় আছে যেগুলো নতুন উদ্যোক্তারা আছে। অনেক সময় অনেকে জানতে চায় যে ভাই আমি তো আমার কিছু স্বল্প পুঁজি আছে, আমি কি ধরনের উদ্যোগ নিতে পারি, আমি জুট প্রোডাক্ট নিয়ে কাজ করব না লেদার না বাটিক না কি। সেক্ষেত্রে তারা হয়তো ছোটখাটো একটা ট্রেনিংও নিতে পারে, যেহেতু আপনারা এই লাইনে দীর্ঘ দিন যাবৎ আপনাদের সুযোগ হয়েছে পড়ালেখা করার, আনুষ্ঠানিকভাবে আপনারা শিক্ষাগত যোগ্যতা আছেন এবং বর্তমানেও বিভিন্ন ধরনের শিক্ষক হিসেবে ট্রেন আপ করছেন আপনাদের, তারা কিন্তু রিয়াল উদ্যোক্তা হিসেবে তৈরি হচ্ছে, সার্টিফাইড উদ্যোক্তা। কিন্তু আমাদের অনলাইন জগতে কিন্তু সার্টিফাইড উদ্যোক্তা তেমন নাই। আজকের আলোচনার মাধ্যমে আপনার কাছ থেকে একটু উদ্যোক্তাদের উদ্দেশ্যে যদি আপনি একটু বলেন যে হস্তশিল্প নিয়ে আমাদের কি কি ধরনের কাজ করার সুযোগ আছে, সেক্ষেত্রে তাদের কি কি ধরনের ট্রেনিং নেওয়া দরকার এবং কি কি টুলস গুলো ইউজ করা দরকার। প্লিজ শামীম ভাই, আপনার কাছে আমরা আবার চলে যাচ্ছি। একটু মাইকটা আনমিউট করে নেন শামীম ভাই, মাইকটা আনমিউট করে নেন, আপনি মিউট করে রাখছেন। ইয়েস। আচ্ছা,
আমাদের দর্শকদের থেকে কোনো কমেন্টস বা কোনো জানার কোনো কিছু প্রশ্ন আসেনি, দর্শকরা আপাতত তারা সুন্দর বক্তব্য সালাম টালাম দিয়ে যাচ্ছে, এখন পর্যন্ত কোনো স্পেসিফিক কোনো প্রশ্ন আসে নাই। সবাই আপনাদেরকে অ্যাপ্রিশিয়েট করছে, খুব ভালো আলোচনা হচ্ছে, সালাম দিচ্ছে, আপাতত এই পর্যায়ে আছে। আচ্ছা, আর অনেকে আমাকে আমার পার্সোনালি হচ্ছে যে অনেকে দেখতে পাচ্ছেন না, দেখতে চাইলে লিংক আমরা লাইভ তো চলছে, প্রোগ্রাম লাইভ চলছে, যদি এখন কোনোভাবে তাদের নেটে প্রবলেম হয় তাহলে লাইভটা আমরা পিন পোস্টে দেওয়া আছে, পরেও দেখতে পারবে। চেষ্টা করলে আমাদের যে গ্রুপ এন্টারপ্রেনার ই কমার্স ফোরাম, এই ই কমার্স ফোরামের পিন পোস্টই এই লাইভটা চলছে। আপনি একবারে টপ যে পোস্ট উপরে যেটা পাবেন সেই পোস্টটাই আপনারা লাইভটা দেখতে পারবেন। এবং যদি কোনো কারণে দেখতে সমস্যা হয় আপনার ভিডিওটা থাকবে, আপনারা পরবর্তীতে আরো দেখতে পারবেন। জি শামিম ভাই। আচ্ছা, একটা আমি তাহলে একটু মানে সবই তো মানে বলা যায়। হ্যাঁ, এখানে তানিয়া মুক্তা আপনার মনে হয় যে আপনার সাথে কাজ করেন, তিনি লিখেছেন, রিজা ভাই আমার উদ্যোক্তা জীবনের আশার আলো, সব সময় আমি হেল্প পাই। সালাম জানিয়েছে আপনাকে, আসসালাম আলাইকুম। শাহানা আক্তার হেনা, আসসালাম আলাইকুম সবাইকে, খুব সুন্দর আলোচনা হচ্ছে। শামীম রেজা স্যারকে দেখে ভালো লাগছে, মনে হয় যে আপনার মাধ্যমে সে কোনোভাবে উপকৃত হয়েছে, আপনাকে দেখে তার ভালো লাগছে। আসসালাম আলাইকুম নার্গিস আহমেদ, কেমন আছেন সবাই? আসলে সবাই সালাম টালাম দিচ্ছে। আমরা তো বললাম যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনার প্রশ্ন করতে পারেন, এই ধরনের অভিজ্ঞ ব্যক্তিদেরকে আপনারা কিন্তু সবসময় পাবেন না। তো আপনার যারা আমরা আসলে অনলাইনে ব্যবসা করছি, কিন্তু আমি বারবার বলছি আমাদের কিন্তু ওই ধরনের কোনো ট্রেনিং নাই। একটা বিজনেসে আপনারা দেখবেন যে বিভিন্ন ব্যাংকে বা বড় বড় প্রতিষ্ঠানে বা সরকারি যারা বিসিএস ক্যাডার হয় তাদেরও কিন্তু প্রচুর ট্রেনিং করতে হয়। ডাক্তাররা এমবিবিএস পাশ করার পরেও অনেক ট্রেনিং এর দরকার হয়। তা আমাদের উদ্যোক্তা জীবনে আমরা যে কোনো কারণে উদ্যোক্তা হিসেবে নাম লিখিয়েছি, বাট উদ্যোক্তা হওয়ার পিছনে আমাদের মামুন ভাই যেভাবে বললো, বা শামীম ভাইও এখন আপনাদের সামনে বলবে আরো। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন, তারা কিন্তু উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছে। হ্যাঁ শামীম ভাই, আমি বলে দিলাম। আমি তাহলে ওই বাটিক বা টাই ডাই বা স্ক্রিন প্রিন্ট এই বিষয়গুলো যারা নিয়ে কাজ করেন তাদের উদ্দেশ্যে একটু বলি, বা মানে ক্লদিং নিয়ে যারা করছেন আর কি। হাউস হোল্ড আইটেম মতো অনেক আছে, এই আসলে তো অভাব নাই, প্রোডাক্ট ডেভেলপমেন্টের বিভিন্ন সাইট থাকতে পারে। তো ক্লদিং আপাতত আমি একটু বলি, যদি কেউ বাটিক নিয়ে কাজ করতে চায়, বাটিক যদিও খুব একটু কষ্টসাধ্য একটা কাজ, এই পর্যন্ত মানে আমি আমার এই দীর্ঘ এই এই কি বলা যায় 20 থেকে 25 বছর আমি দেখেছি যে ওই রকম লেভেলের বাটিক আমাদের বাংলাদেশে আজ পর্যন্ত কেউ করে নাই। কেন করে নাই? তার একটাই নেটে মনে হয় প্রবলেম হচ্ছে, আমরা একটু ওয়েট করি। শামীম ভাইয়ের নেটে মনে হয় প্রবলেম হচ্ছে। হ্যাঁ, শুনতে পাচ্ছেন কি আমাকে? জি জি শুনতে পাচ্ছি, একটু নেটে প্রবলেম করছিল, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, তো সেই দিক থেকে চিন্তা ভাবনা করলে বাটিক একটা বেশ সম্ভাবনাময় একটা শিল্প। এটাকে নিয়ে যারা কাজ করতে চায় তারা এটাকে অনেক দূর নিয়ে যেতে পারে। আমরা এই পর্যন্ত যে বাটিক গুলো দেখি, অনেকেই বাটি এবং টাইডের মধ্যে গোলায় ফেলেন। বাটিকেও টাইডাই বলে, আবার টাইডেরও বাটিক বলে ফেলেন, কিন্তু বাটিক আর টাইডাই দুইটা সম্পূর্ণ আলাদা জিনিস। টাই মানে বাঁধা, ডাই মানে রং করা, এখানে বলেই দিছে টাইডাই মানে কি। আর মোম বাটিক মানে বাটিক যেটাকে আমরা বলি সেটা এক ধরনের প্রতিবন্ধকতা তৈরি করে মোম দিয়ে, সেইটাকে আমরা বাটিক বলি। তারপর হচ্ছে রং করে ডাই করা হয়। তো দুইটা আসলে দুই জিনিস। তো যার কারণে মোম দিয়ে সাধারণত আমরা যেগুলো দেখতে পাই বাটিক, সেগুলো ব্লকের মাধ্যমে করে এবং খুবই কমন যেগুলা বাজারে পাওয়া যায়, যার কারণে ওখানে কোনো ইউনিকনেস পাওয়া যায় না। মানে আমি দেখেই যে ভালো লাগবে একটা আনকমন একটা ডিজাইন আমি দেখলাম নেবো, এইরকম জিনিসটা পাওয়া যায়, কারণ বাজারে যে ব্লকগুলো পাওয়া যায় সেই ব্লকগুলো নিয়ে আমরা কাজ করে ফেলি সাধারণত। কিন্তু বাটিক যদি আমরা হ্যান্ডমেড বাটিক যেটাকে বলছি, এটাও হ্যান্ডমেডই বলে। মানে হ্যান্ডমেড বলতে আমরা বলছি ফ্রি হ্যান্ড, মানে যেটা আমি ব্রাশ নিলাম, কাপড়ের মধ্যে ড্রয়িং করলাম নিজে হাতে, তারপরে হচ্ছে আমি রং করলাম। এভাবে যদি কেউ বাটিকটা করে তাহলে এটা হবে একেবারেই তার নিজস্ব। এখানে বাজারে ওই ধরনের জিনিস তার পাওয়া যাবে না, কারণ হাত তো আমার হাত তো বাজারে পাওয়া যাবে না।
তো এইভাবে যদি কেউ বাটিকটাকে নিয়ে চিন্তা করে বা কাজ করে, তাহলে ওই বাটিক খুব জনপ্রিয় হবে। বাংলাদেশে এখন পর্যন্ত ওই লেভেলে কেউ কাজ করে নাই, খুবই অল্প সংখ্যক যারা মাত্র আমি দেখছি চারুকলা থেকে পাশ করে গেছেন, একমাত্র তারাই এই মাধ্যম নিজে ফ্রি হ্যান্ডেড বাটিক করে, এবং তারপরেও তারা মার্কেটে ওইভাবে আসে নাই, তারা অন্যদিকে তাদের শিল্পকর্ম নিয়ে তারা ব্যস্ত থাকছেন। কিন্তু যারা মার্কেটে আসছেন এই বিষয়গুলো নিয়ে, তারা যদি একটু এইটা নিয়ে কাজ করে, এটা বেশ ভালো মতো তারা ডেভেলপ করবে এবং অনেক জনপ্রিয় হবে। তো সেটা এটা করতে হবে হচ্ছে ফ্রি হ্যান্ড, কয়েকজনকে ডেভেলপ করতে হবে যারা ফ্রি হ্যান্ড ড্রয়িং করতে পারবে বাটিক নিয়ে, তারপরে ওই মোম দিয়ে ড্রয়িং করবে, সরাসরি মোম দিয়ে কাপড়ের মধ্যে ড্রয়িং করবে, এরপরে রং দিয়ে তারা ডাই করে ফেলবে। এইটা হচ্ছে বাটিক। তো এইভাবে যদি কেউ জামা কাপড় তৈরি করে, অবশ্যই অবশ্যই সেটা অনেক জনপ্রিয় হবে, নিঃসন্দেহে, এটা বলার আর অপেক্ষা রাখে না, কারণ এটা সম্পূর্ণটাই তার নিজস্ব ক্রিয়েশন হবে। আর টাইডাইটাও এখন বিভিন্ন ধরনের পাওয়া যাচ্ছে, টাইডাই বেশ মজার মজার টাইডাই পাওয়া যাচ্ছে। এই যে আমার পিছনে যে পর্দাটা আছে, এটা টাইডাইয়ের মাধ্যমে করা। এটা কিন্তু এই তো মানে অনেক এক্সপেরিমেন্ট হচ্ছে এখন টাইডাই নিয়ে, বিভিন্ন রকম বেঁধে মানে বাঁধার মাধ্যমে এটা হচ্ছে ডিজাইনটা তৈরি হয়, বিভিন্ন ভাবে সেলাই করেও অনেক সময় এই শেপ গুলো নিয়ে আসা হয়, টেক্সচার তৈরি করা হয়। যে আমি একটু আগে বলছি ডিজাইন করতে হলে টেক্সচারও লাগে, সেই টেক্সচারটাও আমরা এইভাবে তৈরি করতে পারি। তো এইটা গেল বাটিক আর টাইডাই ব্যাপার। যদি কেউ কারো জানার আগ্রহ থাকে যে বাটিক টাইডাইয়ের টেকনিক্যাল সাইড গুলো কিভাবে হবে, আমি সেটা বলে দিতে পারবো, কোনো সমস্যা নেই। এরপরে যদি আসি স্ক্রিন প্রিন্ট, স্ক্রিন প্রিন্ট হচ্ছে একেবারেই মানে খুব মানে করতে গেলে কঠিন লাগে, কিন্তু আমার কাছে মনে হয় যে খুব সহজ এবং খুব দ্রুত কাজ করা যায় এই স্ক্রিন প্রিন্টের মাধ্যমে। এই স্ক্রিন প্রিন্টটা যদি কেউ ডেভেলপ করে, সেটাতে হাউস হোল্ড আইটেম লাইক পর্দা, বেড কভার, কুশন কভার, টেবিল রানার, প্লেসমেট, মানে এই ধরনের জাতীয় জিনিসগুলো যদি কেউ করতে চায়, বা ব্যাগ, তাহলে স্ক্রিন প্রিন্টের মাধ্যমে সে এগুলো করতে পারে এবং টোটালটাই মানে খুব ভালো একটা আলোড়ন তৈরি করবে। এই প্রোডাক্টগুলা আমাদের বাজারে ব্লকটা অ্যাভেলেবেল, মার্কেটে ব্লকটা অ্যাভেলেবেল স্ক্রিন প্রিন্টের তুলনায়, কিন্তু স্ক্রিন প্রিন্ট করতে একটু পরিশ্রমটা বেশি লাগে এবং একটু সেটআপ করার একটা জায়গা দরকার হয়, যেটা অবশ্য ব্লকের সেটআপেই কিন্তু স্ক্রিন প্রিন্ট করে ফেলা যায়। যে ব্লকের জন্য যে আমরা যে সেটআপ গুলো করি, সেই সেটআপেই স্ক্রিন প্রিন্ট করে ফেলা সম্ভব। তো এই 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 স্ক্রিন প্রিন্টটা যদি কেউ জানতে চায় যে কিভাবে স্ক্রিন প্রিন্ট করতে হয় ঘরে বসে, তাহলে সে একাই ওই স্ক্রিন প্রিন্ট করে ফেলতে পারবে, সেটাও বলে দেওয়া যাবে, যদি এখনই বলে দেওয়া যাবে যদি কারো আগ্রহ থাকে, জানতে চায় যদি কেউ। তো এইটা গেল ক্লদিং এ, মানে আমি যদি এইভাবে করে আমার জামা কাপড়গুলো আমরা নিজস্ব কাটিং প্যাটার্ন। আর একটা বিষয় হচ্ছে, আমরা একটা সেলার কামিজ তৈরি করি কিংবা শার্ট কিংবা পাঞ্জাবি তৈরি করি, এটার কাটিংটা নিয়ে একটু চিন্তা করা দরকার, যে কিভাবে আমি একটু নিউ কাটিং বাজার নিয়ে আসতে পারি, যেগুলো বাজারে অ্যাভেলেবেল, আমি সেগুলো করব না। একটু যদি চিন্তা করি যে ঠিক আছে আমি গলাটাকে একটু ডিফারেন্ট টাইপ করব, হাতাতে একটু ডিফারেন্ট টাইপ করব, কিংবা অর্থাৎ কাটিং আর প্যাটার্ন যেটাকে আমরা বলছি, কাটিং প্যাটার্ন নিয়ে যদি একটু কেউ চিন্তা করে, তাহলে সে ডিফারেন্ট কাইন্ড অফ ডিজাইন ডেভেলপ করতে পারবে এবং খুব ভালো তার ইয়ে হবে, মানে চাহিদা বাড়বে তার প্রোডাক্টের। মানে মানুষ কেন কিনবে আমারটা, যদি আমি এই প্রশ্নটা করি, যদি বাজারে অ্যাভেলেবেল যেটা আছে আমি যদি সেটাই করি, তাহলে আমারটা কেন কিনবে? আর দ্বিতীয়ত হলো, সেখানে আমাকে কোয়ালিটি অবশ্যই এনশিওর করতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে প্রোডাক্টের গুড ফিনিশিং, এইটা মাস্ট মাস্ট মাস্ট। এই ফিনিশিং ছাড়া আমি ইন্টারন্যাশনালি কোথাও মুভ করতে পারবো না, যদিও বাংলাদেশে চালাইতে পারে, কিন্তু ইন্টারন্যাশনালি যদি আমি যাই, তাহলে গুড ফিনিশিং ছাড়া আমার প্রোডাক্ট কোনো মতেই মার্কেটে চলবে না, মানে একদম মুখ থুবড়ে পড়ে যাবে। তো এইটার দিকে আমাদের নজর রাখা উচিত। সাথে সাথে শুধু প্রোডাক্ট তৈরি করলেই হবে না, সেই প্রোডাক্টের সাথে খুব সুন্দর ফিনিশিং হয়, মানে একদম দেখতেই মানে ইয়ে হয় যে বাহ, খুব সুন্দর একটা প্রোডাক্ট আমার সামনে আসছে, এই জিনিসটা তো মুখ যেন বের হয়। এই আরেকটা বিষয়, আপনার সাথে যখন কথা বলছিলাম, আপনি বলছিলেন যে অনেকে ক্রেতারা অনেক সময় অথবা নতুন উদ্যোক্তারা ভুল করে, যে আমাদের বর্তমানে একটা জনপ্রিয় হস্তশিল্প উদ্যোগ হলো পেইন্ট, যে বিভিন্ন ড্রেসে পেইন্ট করে, শাড়িতে পেইন্ট করে, তারপর টি শার্টে পেইন্ট করে, এটা এখন আমাদের ক্রেতাদের কাছে খুব জনপ্রিয়। তো এই জায়গায় আপনি যদি একটু আমাদের উদ্যোক্তা বা এখন যারা দেখছে তাদের উদ্দেশ্যে একটু যদি কিছু বলেন পেইন্ট প্রোডাক্ট। আচ্ছা ঠিক আছে, খুব ভালো একটা পয়েন্ট বলেছেন, যেটাকে আমরা বলি যে হ্যান্ড পেইন্টিং।
আমরা সবকিছুই হাতেই করি, স্ক্রিন প্রিন্টও হাতে করবো, ব্লকও হাতে করি, তারপরে বাটিক টাইডে এগুলো হাতেই করি, কিন্তু এগুলোর এক একটা আলাদা আলাদা নাম আছে, যেটা স্ক্রিন প্রিন্ট, এটা ব্লক, এটা টাইডাই, এটা বাটিক। তেমনি হ্যান্ড পেইন্টিংও একটা আলাদা নাম আছে, যেটা আমরা অনেক সময় হ্যান্ড প্রিন্ট বলে ভুল করি। অনেকেই বলে ফেলে যে হ্যান্ড প্রিন্ট, আসলে হ্যান্ড প্রিন্ট বলে কোনো কিছু নেই। এটা আমি আবারও জোর দিয়ে বলছি, হ্যান্ড প্রিন্ট বলে কোনো কিছু নেই, ওটা হবে হ্যান্ড পেইন্টিং। যেটা আমি যে একটু আগে বললাম যে ফ্রি হ্যান্ড, যে আমি একটা রং নিব, তুলি নিব, আর সামনে আমার যে কাপড় হোক বা আমার থ্রি পিস হোক বা পাঞ্জাবি হোক বা ফতুয়া হোক, যেটাই হোক, তার উপরে আমি যখন সরাসরি রং নিয়ে তুলি দিয়ে পেন্টিং করব কিংবা ড্রয়িং করব, সেটাকেই আমরা মূলত বলে থাকি হ্যান্ড পেইন্টিং। যেটা আমরা হয়তো ক্যানভাসে অনেকেই ছবি আঁকি রং দিয়ে যেরকম, ঠিক তেমনি শাড়িটাই আমার ক্যানভাস, পাঞ্জাবিটাই আমার ক্যানভাস, থ্রি পিসটাই আমার ক্যানভাস, সরাসরি আমি সেখানে রং দিয়ে ছবি আঁকবো। এটা হচ্ছে হ্যান্ড পেইন্টিং বলে। এটা ইদানিং বেশ জনপ্রিয় হয়েছে এবং অনেকেই আগ্রহ দেখাচ্ছে, কিন্তু আমরা আসলে শিল্পের তো আসলে দাম দেওয়া, ওইভাবে মূল্য দেওয়া যায় না, কিন্তু তারপরে একটা মূল্য ধরতেই হয়। অনেকেই বলে যে এটা এত দাম হয় কেন, এত দাম হয় কেন। এটা আসলে হ্যান্ড পেইন্টিং করতে গেলে একটু কষ্টকর বিষয়, কারণ একটাই হয়। এটা দ্বিতীয় পিস আমি নিজেও করতে গেলেও আসলে হুবহু কপি করা সম্ভব হয় না, যার কারণে অনেক সময় যায়, এখানে মেধা যায়। এই খরচ হয়তো খুব দেখা যায় না যে এটা খরচ খুব কম, কিন্তু আমার যে মেধাটা যাচ্ছে, আমার যে শ্রমটা যাচ্ছে, এইটার জন্য হলেও একটু বেশি এখানে প্রাইসটা চলে আসে, যে যার কারণে হ্যান্ড পেইন্টিং এর মূল্যটা একটু বেশি হয়। এটা হয়তো অনেকে বলতে চান না যে হ্যান্ড পেইন্টিং এত দাম কেন হয়। এই কারণেই হয় যে এটা নিজস্ব মেধা এবং নিজস্ব চিন্তা ভাবনা থেকে এটা বের করতে হয়। এক একটা এক রকম হয়, এগুলো একসাথে 10 পিস করা আসলে হয় না, যায় না। এই জন্যই এটা একটু বেশি হয়, আর অনেক ক্ষেত্রে এটা ওয়ান পিস হিসেবেই থেকে যায়। এইটাই হলো হ্যান্ড পেইন্টিং এর একটা বৈশিষ্ট্য। জি এবং সেই ধন্যবাদ। হ্যান্ড পেইন্টিং আমি অনেক সময় দেখা যায় যে বলি, হ্যান্ড পেইন্টিং যদি কেউ করে তাহলে তাদের জন্য সবচেয়ে বেটার মাধ্যমটা হচ্ছে অ্যাক্রামিন কালার। আমি বলে দিচ্ছি, অ্যাক্রামিন কালার, এইটাতে যদি কেউ হ্যান্ড পেইন্টিং করে তাহলে কাপড়টা সফট থাকে। বাজারে আমাদের আরেকটা রং পাওয়া যায়, সেটা হচ্ছে ফ্যাব্রিক, যেটাকে বলি ফ্যাব্রিক কালার। ওটা আসলে হ্যান্ড পেইন্টিং এর জন্য উপযুক্ত কালার না। ওটা দিয়ে কাজ করা যায়, কিন্তু ওটা দিয়ে কাজ করলে খুব মানে সফটনেসটা থাকে না, চটা চটা হয়ে যায়, শক্ত হয়ে যায়। ওটা মানে কাজের আমার দৃষ্টিতে কাজের মূল্যটা কমায় দেয় ওটা। তো যদি কেউ ভালো করতে চায় তাহলে সে যেন অ্যাক্রামিন কালার, বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়, অ্যাক্রামিন কালার নিয়ে কাজ করলে সে খুব সফট, এবং সেই কালারটাও খুব ঠিক করে গলানো যাবে না, খুব মানে আবার খুব বেশি পাতলাও না, মানে ওয়াটার কালারের মতো, যেমন আমরা জল রং করি কাগজে যেরকম, ওই স্টাইলে অ্যাক্রামিন কালার দিয়ে এটা করে ফেলা যাবে খুব সুন্দর করেই। জি ধন্যবাদ। আমরা আসলে হস্তশিল্পের অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। তানিয়া মুক্তা আরেকটি কমেন্টস করেছেন, আমার মনে হয় এখন অনলাইন বিজনেস খুবই প্রতিযোগিতা হচ্ছে, আমরা কিভাবে এই প্রতিযোগিতায় ভালো জায়গা করে নিতে পারি, যদি পরামর্শ দিতেন প্লিজ। তানিয়া আপু, অ্যাকচুয়ালি আমাদের শামীম রেজা ভাই কিন্তু এতক্ষণ আলোচনা করছিলেন, আমরা যারা মার্কেটিং নিয়ে কথা বলবেন মামুন ভাইয়ের কাছেও যাবো এই প্রশ্নে। শামীম রেজা ভাই যেটা বললো, আমি যেটা বুঝছি এখানে আসলে একটু ব্যতিক্রম ভাবে কিছু আপনার প্রোডাকশন হাউজে আপনাকে প্রোডাক্ট ডেভেলপমেন্টে কাজ করা যেতে পারে। বললো যে মার্কেটে যে ডিজাইন আছে বা যেভাবে কাটিং করে বা ড্রেস আপদের কথা বললো, বা বাটিক বা অন্যান্য যেসব পেইন্টিং শিল্পের মধ্যে আপনাকে একটু ব্যতিক্রম কিছু তুলে নিয়ে আসতে হবে। কেননা আসলে আমাদের বর্তমান গ্লোবালাইজেশনের যুগ, মানুষ কিন্তু এখন আর আমরা যেরকম ছোটবেলায় নিজস্ব এক মহল্লায় অথবা আমরা একটা গ্রামে বা একটা শহরে বড় হয়েছি, ওই শহরের যে প্রোডাকশন হাউস ছিল তাদের যে প্রোডাক্ট গুলো ছিল আমরা সারা বছর ঘুরে ফিরে ওগুলোই দেখতাম। বর্তমান বিশ্বে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড আপনি ইন্টারনেটে বা আপনি এখন অ্যামাজনে ঘুরে আসে, অনেক ইয়াং জেনারেশন আছে ঈদের বাজার বা একটা উৎসবের জন্য যখন সে কেনাকাটা করবে, সে তখন আলিবাবায় ঢুকে, আলি এক্সপ্রেসে ঢুকে, অ্যামাজনে ঢুকে, বাংলাদেশের যত প্রসিদ্ধ অনলাইন প্ল্যাটফর্ম আছে দারাজ, আচাল, অন্যান্য যেসব আছে আমরা যা জানি সব ওয়েবসাইটে কিন্তু ঢুকে আমার যে একটা ফেসবুক গ্রুপের একটা পোস্টই শুধু দেখে না, সে কিন্তু তার চোখের যে চাহিদাটা সেটা কিন্তু আগেই অনেক পূরণ করে ফেলে, তারপরে গিয়ে প্রোডাক্ট কিনে। অতএব আমাদের শামীম ভাই যেভাবে প্রোডাক্ট ডেভেলপমেন্ট নিয়ে কথা বললো, এখান থেকে
আমি ব্যক্তিগতভাবে একজন দর্শক শ্রোতা হিসেবে বলতে পারি আমি কিছু আইডিয়া পেয়েছি, আপনারাও মনে হয় পেয়েছেন। এখন আমরা মার্কেটিং নিয়ে যে কথা বলছে, মামুন ভাইয়ের কাছে এই সেম প্রশ্ন নিয়ে চলে যাচ্ছি। বললো যে সরি, অনলাইন বিজনেসটা এখন প্রতিযোগিতামূলক, এই প্রতিযোগিতার মার্কেটে আসলে কিভাবে তারা ভালো করতে পারে এই বিষয়ে মামুন ভাই, আমরা যেহেতু প্রশ্ন চাচ্ছিলাম, তানিয়া মুক্তা যেহেতু একটা প্রশ্ন করেছেন, এটা দিয়ে আপনি শুরু করতে পারেন যে আসলে তারা আসলে ভালো করতে চায়, সবাই প্রতিযোগিতামূলক বিশ্বে, কারণ এখানে যারা উদ্যোক্তা হচ্ছে সবাই কিন্তু শিক্ষিত, এটা একটা প্লাস পয়েন্ট। আমরা দুজন এখানে ঢাকা ইউনিভার্সিটির থেকে পড়ালেখা করা দুইজনকে আলোচক হিসেবে আমরা পেয়েছি। আপনারা বাংলাদেশের সেই অক্সফোর্ড খ্যাত উচ্চ শিক্ষা, যেখান থেকে সবচেয়ে সর্বোচ্চ শিক্ষা আপনারা নিয়ে এসেছেন, এখানে উদ্যোক্তারা কিন্তু অনেকে এমবিএ বিবিএ করা, মামুন ভাই যেটা বলছিল। তো তারা আসলে ভালো করতে চায়, তারা আসলে 10,000 টাকা মাসে ইনকাম করতে চায় না, তারা কিভাবে 10 লাখ টাকা ইনকাম করা যায় এই অনলাইন প্ল্যাটফর্ম থেকে, এই ব্যাপারে তারা উদ্যোগ নিতে চায়। এই বিষয়ে যদি আপনি একটু মার্কেটিং পলিসি নিয়ে কথা বলেন, তারপর শামীম ভাইয়ের কাছেও এই সেম প্রশ্নটা নিয়ে আমরা আবার যাবো। হ্যাঁ মামুন ভাই। ধন্যবাদ, সুন্দর একটি কোশ্চেন করেছে। আচ্ছা, যে ব্যাপারটা হলো যে আমরা এখন গ্লোবালাইজেশনের যুগে ঢুকে পড়েছি। সো আমাদের প্রত্যেক অন্টারপ্রেনিয়রকে বা বিজনেস যারা শুরু করতে চাচ্ছে বা বিজনেস যারা করছে, তাদেরকে ভাবতে হবে, এই ভাবলে চলবে না যে আমার কম্পিটিটর শুধু বাংলাদেশের যারা উদ্যোক্তা রয়েছে, বাংলাদেশের যারা ব্যবসায়ী রয়েছে তারা, এটা ভাবলে চলবে না। ঘরে বসে কিন্তু আপনি উদাহরণ দিয়েছেন, ঘরে বসে কিন্তু alibaba.com থেকে প্রোডাক্ট পারচেজ করা যায়, খুব ইজি। ঠিক আছে, ঘরে বসে আমরা আরো যে অনলাইন শপ রয়েছে সেগুলোর সাথে কিন্তু আমরা সহজে প্রোডাক্ট কিনতে পারছি। সো কম্পিটিটর কে কম্পিটিটিভ, আমাদের যেটা হলো যে এই জন্য যে কি করতে হবে, আমাদের কম্পিটিটিভ অ্যাডভান্টেজ নিতে হবে, অর্থাৎ প্রতিযোগীর থেকে প্রতিযোগিতামূলক সুবিধা আদায় করে নিতে হবে। ঠিক আছে, এখন এটি আমরা কিভাবে করব? এটি করার জন্য আসলে আমাদের বেশ কিছু স্ট্র্যাটেজিক্যাল বিষয় রয়েছে, সেগুলোর প্রতি খেয়াল রাখতে হবে। যেমন আমি যদি বলতে চাই, আমরা বলি যে এক সময় যদি আমরা একটু যদি থিওরিটিক্যাল কথাবার্তা চলে আসে, আমরা যদি যখন একটু প্রাচীন যুগের দিকে চলে যাই, ঠিক আছে, যখন এত প্রতিযোগিতা মার্কেট ছিল না, তখন কিন্তু এক সময় ছিল যখন যা উৎপাদন হতো তারা সেটাই ক্রয় করতো। সেটা মার্কেটিং এর বা সেলস এর বিভিন্ন মতবাদ রয়েছে। ঠিক আছে, সেটা হল প্রোডাকশন মতবাদ। ঠিক আছে, ওই সময় মানুষের কিন্তু এত প্রতিযোগিতা ছিল না, কোনো কোম্পানি যা বানাতো, ঠিক আছে, মানুষ সেটা কিনতে বাধ্য, কারণ ওই কোম্পানি ছাড়া আর কোনো কোম্পানি মার্কেটে নেই। এইভাবে ধীরে ধীরে চেঞ্জ হয়ে আসতে বিভিন্ন মতবাদ মার্কেটে এসেছে, বিভিন্ন সিস্টেম মার্কেটে এসেছে। ঠিক আছে, তো বর্তমান যুগ সবচেয়ে কম্পিটিটিভ যুগ, এখানে চলছে হলো ক্রেতা মতবাদ বা কাস্টমাইজেশন মতবাদ। এখন কিন্তু স্যার যেমন বলতেছিল, এখন কিন্তু মানুষ একটু ভিন্ন ধরনের প্রোডাক্ট চায়, বিভিন্ন ডিজাইনের প্রোডাক্ট চায়, এবং সে অনেকে দেখবেন যে আমাদের যারা ক্রেতারা রয়েছে তারা আপনাদের কাছে বা দোকানে গিয়ে বলে যে এই রঙের এই ডিজাইনের প্রোডাক্ট নাই। তার মানে কি, ক্রেতা কেন্দ্রিক আমাদের প্রোডাকশন করতে হবে, ক্রেতার পছন্দ অনুযায়ী প্রোডাকশন করতে হবে। ঠিক আছে, ক্রেতার চাহিদা অনুযায়ী প্রোডাকশন করতে হবে, ক্রেতার স্ট্যাটাস অনুযায়ী প্রোডাকশন করতে হবে। তো ওভারঅল বিষয়গুলো আমাদেরকে এই মাথায় রেখে আমরা যদি পণ্য উৎপাদন করি, এবং শুধু পণ্য উৎপাদনই নয়, সেগুলো যদি আমরা বিপণন করি, তখনই কিন্তু আমরা বেশ কিছু সুবিধা পেতে পারি। এক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো দেখতে হবে, এক্ষেত্রে আমাদের যদি বৃহৎ চ্যালেঞ্জের জায়গায় আমরা কিভাবে মার্কেটে আমাদের অবস্থান ধরে রাখবো, ঠিক আছে, এই জন্য কিছু টেকনিক রয়েছে, সেটাকে আমরা বলি এসটিপি মার্কেটিং মডেল। এসটিপি মার্কেটিং মডেল, এস ফর সেগমেন্টেশন, টি ফর টার্গেটিং, পি ফর পজিশনিং। তার মানে কি এসটিপি, তো প্রথমে কি করতে হবে, আমাদের মার্কেটটা যেহেতু বিশাল, ঠিক আছে, সবাই কিন্তু আমার ক্রেতা না। ঠিক আছে, আপনার আমি উদাহরণস্বরূপ বলছি যে আপনার ফেসবুকে যত ফলোয়ার আছে বা আপনার ফ্রেন্ড আছে, সবাই কিন্তু আপনার ক্রেতা না। তো সবাইকে মেসেজ করলে শুধু আপনার সময় নষ্ট হবে, বা সবাইকে যদি আপনি বিক্রি করতে চান তাহলে কিন্তু বিক্রি হবে না। ঠিক আছে, সো আগে কি করতে হবে, আমাদেরকে আগে আমাদের যে জায়গাগুলো রয়েছে, আমাদের যেখানে আমরা কি করব, এসটিপি যেটি বললাম, সেটি আগে প্রথমে খুঁজে বের করতে হবে। সেগমেন্ট, আমাদের টোটাল মার্কেটটা আমাদের বিভিন্ন ভাগে ভাগ করে নিতে হবে আগে। ধরেন আমাদের টোটাল মার্কেটটা 100 জন, ঠিক আছে, 100 জনের ভিতরে আমাদের ধরেন আমি 4টা ভাগে ভাগ করলাম, 25 জন ভাগ করে ফেললাম। এই ভাগের ভিতরে দেখতে হবে 3টা ভাগের মধ্যে কোন ভাগটা আমার জন্য ব্যবসা করার সবচেয়ে বেশি সুবিধাজনক, কোন পিপুলের সাথে আমার ভালো রিলেশন আছে, কোন পিপুলের সাথে আমার ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, ট্রাস্টেড আছে, তাহলে আমি সেই সেগমেন্ট ভাগ করে নিলাম। ধরেন আমি 3টা ভাগ করেছি বা 4টা ভাগ করেছি, এ বি সি ডি, আমি সিলেক্ট করলাম আমি বি তে কাজ করব বা সি তে কাজ করব।
তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, মার্কেটটাকে ভাগ করে নিতে হবে, সেটাকে বলে মার্কেট সেগমেন্টেশন। ঠিক আছে, এরপর কি করতে হবে, এরপর টার্গেটিং করতে হবে। টার্গেটিং জিনিসটা কি? টার্গেটিং জিনিসটা হলো যে এই যে মার্কেট ভাগ করার পরে কি করতে হবে, যে সকল ভাগ করেছি সেই ভাগের যে আমার পোটেনশিয়াল কাস্টমার রয়েছে বা ক্রেতা রয়েছে তাদেরকে ধরে ধরে কাস্টমাইজেশন ভাবে মার্কেটিং করতে হবে। যে মিস্টার এক্স এই পছন্দ করে, মিস্টার এক্স এর প্রফেশন এটা, মিস্টার এক্স এর অর্থনৈতিক ক্ষমতা, পারচেজ ক্ষমতা এত, ঠিক আছে, তাহলে মিস্টার এক্স দের জন্য আমি এই প্রোডাক্ট ডেভেলপ করব। ঠিক আছে, এই হলো টার্গেটিং। এরপর হলো পজিশনিং। আচ্ছা, মার্কেট পজিশনিংটা কি? মার্কেট পজিশনিংটা হলো ক্রেতার মনে স্থান দখল করা। ঠিক আছে, এই পজিশনিংটা কিন্তু একদিনে আসবে না, এই পজিশনের সাথে ট্রাস্ট জড়িত। আমরা যে ব্র্যান্ডিং বলি, ব্র্যান্ড বলি, এটি ব্র্যান্ডিং এর মাধ্যমে মূলত আমরা ক্রেতার ট্রাস্টকে বা ট্রাস্টের জায়গায় পৌঁছাই। আর একটা ব্র্যান্ড কিন্তু একদিনে তৈরি হয় না, সাধারণত একটি ব্র্যান্ড তৈরি হইতে 5 থেকে 7 বছর লেগে যেতে পারে বড় বড় প্রোডাক্টের ক্ষেত্রে। আর আমরা যারা নতুন উদ্যোক্তা, আমরা সাধারণত ছোট ছোট প্রোডাক্ট নিয়ে কাজ করি, আমাদের ক্ষেত্রে 2 থেকে 3 বছরের মধ্যে কিন্তু আমরা একটা ট্রাস্টেড ব্র্যান্ডে পৌঁছাতে পারি। ঠিক আছে, যেহেতু আমাদের ওয়ান টু ওয়ান ধরে ধরে কাজ করার সুযোগ আছে। তো কি করতে হবে, টার্গেট আমাদের যেটা বলতেছিলাম যে পজিশনিংটা করতে হবে, যে এই পজিশনিংটার ক্ষেত্রে যে আমরা কি তার মনে জায়গা দখল করব, আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজি কি হবে, ঠিক আছে, আমাদের অনলাইনে আমাদের বিজ্ঞাপন কিভাবে কি করব, পোস্টিং কিভাবে দেব, এইগুলোর প্রতি ফোকাস দিতে হবে। ঠিক আছে, কন্টেন্ট মার্কেটিং রয়েছে, এই বিষয়গুলোতে ফোকাস দিতে হবে। ঠিক আছে, অনলাইন কমিউনিকেশন রয়েছে, ওয়ান টু ওয়ান কমিউনিকেশন রয়েছে, মার্কেটিং বিভিন্ন টুলস রয়েছে, আমরা সেগুলো নিয়ে হয়তো পরবর্তীতে আলোচনা করতে পারবো। সেগুলোর মাধ্যমে ক্রেতার মনে জায়গা নিতে হবে। তখনই কিন্তু আপনি এই কম্পিটিশনের মার্কেটে কি করতে পারবেন, আপনি ভালো অবস্থান তৈরি করতে পারবেন। আমি আবারও সামারাইজ করছি, বিষয়টা একটু জটিল, আসলে অনলাইনে আলোচনা এগুলো বলা কঠিন। প্রথমে হলো সেগমেন্টেশন করতে হবে, মার্কেটটাকে ভাগ করতে হবে। ঠিক আছে, বিশাল মার্কেট, এর ভিতর থেকে কোন অংশটুকু কি ভাগ করতে হবে। এরপর টার্গেটিং করতে হবে, এই ভাগের মধ্যে থেকে কোন কোন পিপুল গুলো নিয়ে কোন কাস্টমার নামে কাজ করব সেটাকে ভাগ করতে হবে, সিলেক্ট করে নিতে হবে, টার্গেট কি বলে সেগমেন্ট করে নিতে হবে। এরপরে টার্গেট করতে হবে, তার মানে ওই কাস্টমার ধরে ধরে আমাদের মার্কেটিং প্ল্যান করতে হবে, মার্কেটিং করতে হবে, ব্র্যান্ডিং করতে হবে, আমরা যে টুলস যেগুলো করে থাকি সেগুলো করতে হবে। তাহলে কিন্তু আলটিমেটলি আমরা এই বড় বড় কম্পিটিশন করতে পারবো। আরেকটি বিষয়, আপনি দেখবেন যে আসলে বড় বড় কোম্পানি, বড় বড় যদি বিজনেস হোল্ডার মার্কেটে কাজ করলেও কিন্তু মার্কেটে কিছু ফাঁক ফোকর থেকে যায়। ঠিক আছে, সো আমাদেরকে টার্গেট করতে হবে ফাঁক ফোকর গুলোতে, নিচ মার্কেটিং যেটা আমরা বলে থাকি। আপনি যদি একটা জায়গায় বড় বড় বৃত্ত আঁকেন, একটা কাগজে যদি বড় বড় বৃত্ত আঁকবেন, দেখবেন প্রত্যেক বৃত্তের মাঝে মাঝে কিছু ফাঁক তৈরি হবে। ঠিক আছে, সো মার্কেটে কিন্তু এর ফাঁক ফোকর রয়েছে। সো উদ্যোক্তাদের কি করতে হবে, কোথায় এই ফাঁক ফোকর রয়েছে সেটা খুঁজে বের করে ওইখানে নক করতে হবে। তাহলেই কিন্তু আপনি এই কম্পিটিশনের যুগে আপনি প্রোডাক্ট সেল করতে পারবেন বা মার্কেট কভার করতে পারবেন। ধন্যবাদ। ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনার অভিজ্ঞতা থেকে আপনি বললেন, যারা আমাদের অনলাইন উদ্যোক্তারা যারা এই বিষয়গুলো অনেক সময় বুঝে না। আমি তো আপনারা অবশ্যই আজকের আলোচনা থেকে উপকৃত হবেন আশা করি। তো ফাঁক ফোকর যেটা বললো, মার্কেটে ফাঁক ফোকর, আপনাকে তো টার্গেট, আপনার মূল উদ্দেশ্য কি? আপনাদের মূল উদ্দেশ্য হলো আপনার বিজনেস, আপনার মাস শেষে কিছু প্রফিট গেদার করতে হবে, আপনার ফিউচার বিজনেস প্ল্যানটাকে আরো গ্রো আপ করতে হবে, আরো বাড়াতে হবে। সেই জন্য আপনাকে অবশ্যই প্রতি মাসে টার্গেট ফিল আপ করতে হবে। সেই টার্গেট ফিল আপের জন্য আপনার যে কোনো ভাবে, যেমন একজন খেলোয়াড় যে কোনো উপায়ে কিভাবে উইকেট ফেলবে, একজন বলার কিভাবে একজন ব্যাটসম্যান রান নিবে, তাকে কিন্তু সেই প্ল্যানগুলো বের করতে হয়। একজন ফুটবল যে স্ট্রাইকার কিভাবে গোল দিবে, তাকে কিন্তু ফাঁক ফোকর খুঁজে বের করতে হয়। তো আসলে প্রতিটা জীবনের প্রতিটা জায়গায় হলো খেলার মাঠ বা যুদ্ধের মাঠ, যাই বলেন না কেন। অতএব খেলার মাঠে আপনি খেলবেন, অবশ্যই আপনাকে ফাঁক ফোকর বের করেই আপনাকে খেলায় জয়ী হতে হবে। তো আমরা আবার শামীম ভাইয়ের কাছে চলে যাই। এখানে একজন একটা প্রশ্ন করেছেন, প্রশ্নটা আপনাদের সামনেই তুলে ধরলাম। তাঁত শিল্প নিয়ে যদি কিছু বলতেন। আমি কোমর তাঁত শিল্প নিয়ে কাজ করছি, আমি কিভাবে ভালো কিছু করতে পারি যদি বলতেন। ওনার নাম হলো শাহিনা আক্তার হেনা। আমি যতটুকু জানি উনি রাঙ্গামাটির মেয়ে। আমার মনে হয় যে সেলিম ভাইও ওনাকে চিনেন আপনি। তো তাঁত শিল্প নিয়ে যদি একটু শামীম ভাই একটু বলেন। তাঁত শিল্প তো আসলে বিশাল একটা বিষয়। এটা উনি অবশ্য আমাকে ভাগ করে দিয়েছেন যে উনি কোমর তাঁত নিয়ে কাজ করতে চান। কোমর তাঁতটা আসলে সম্পূর্ণটাই মানে হাতে করতে হয় এবং মাটির মধ্যে বসে
কোমরের সাথে বেঁধে তারপরে ওটা করতে হয়, এই জন্য ওটার নাম আসছে কোমর তাঁত। এটা বেশিরভাগই দেখা যায় পাহাড়িরা এই কাজটা এখন করে যাচ্ছে। আমাদের দেশে বান্দরবনে, রাঙামাটি, খাগড়াছড়ি এইসব অঞ্চলে এই কোমর তাঁত গুলো হয়, অন্য অঞ্চলে তেমনটা হয় না। যেটা আমাদের অন্যদিকে হয় মেটে তাঁত বলে, যেটা মাটির মধ্যে গর্ত করে করতে হয়, সেটাকে বলে মেটে তাঁত। আর এখন তো সেসব জায়গায় উঠে যে এখন সব পাওয়ালুম চলে আসছে। তো ধন্যবাদ শাহান আক্তার হেনা আপনার এই সুন্দর একটা প্রশ্ন করার জন্য। উনি খাগড়াছড়ি থেকে বলছেন, উনি হ্যাঁ, বলল খাগড়াছড়ি খাগড়াছড়ি করছেন উনি। আমি ওনাকে শুভেচ্ছা জানাই যে উনি একেবারে আমাদের যে ঐতিহ্য, যে একটা ঐতিহ্যবাহী যে একটা তাঁত শিল্প, সেটাকে নিয়ে উনি কাজ করতে চাচ্ছেন। আসলে আমাদের ওই জায়গাগুলোতেই কাজ করা উচিত, যেই যেই যেটা আমাদের দেশের ঐতিহ্য বহন করে। তো আমরা পারি ইন্ডিয়া থেকে কাপড় এনে, অনেকেই ব্যবসা করতেছে, চায়নাতে নিয়ে প্রোডাক্ট নিয়ে এসে ব্যবসা করাই যায়, মানে ব্যবসা করলে ব্যবসা বিভিন্ন ভাবেই করা যায়। কিন্তু সাথে সাথে যদি আমি আমার কমিউনিটিকে নিয়ে চলতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের রুটের দিকে তাকাতে হবে, আমাদের ঐতিহ্যটাকে নিয়ে কাজ করতে হবে। তো সেই দিক থেকে উনি ভালো একটা কাজ উদ্যোগ নিয়েছেন। তাহলে তার জন্য আমার যেটা পরামর্শ থাকবে সেটা হচ্ছে, ওনারা যেই কাজগুলো করেন, যেই কারিগরগুলো, বা যেই কারিগর বলবো না, আসলে শিল্পী, তারা তো এক একটা শিল্পী, কারণ তারা নিজেরা মোটিভ তৈরি করেন, বুনন কিভাবে করতে হয় সেই বুননের টেকনিক তারা তৈরি করেন। অর্থাৎ সবকিছুই তারা নতুন নতুন তারা নিজেরাই আবিষ্কার করেন, যে কিভাবে নতুন করে বুননটাকে দিলে আমার কাস্টমারের কাছে এটা খুব আদরণীয় হবে বা গ্রহণযোগ্যতা পাবে। তো সেই দিক থেকে ওনারা আসলে শিল্পী, আমি তাদেরকে মনে প্রাণে শ্রদ্ধা করি। আপনি যদি তাদের থেকে কাজটা করে নিতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে, যদি আপনি আপনার প্রোডাক্ট বলতে চান, তাহলে সেটা আপনার যেটা করতে হবে, আপনাকে একটা ডিজাইন ডেভেলপ করতে হবে, বা ডিজাইন করার আগে আপনাকে একটা মোটিভ চিন্তা করতে হবে, আপনি কোন মোটিভটা নিয়ে কাজ করতে চান। মোটিভটা হচ্ছে ডিজাইনের একটা এলিমেন্টস, যেটা দিয়ে ডিজাইন করা যায়। বিভিন্ন মোটিভ ইউজ করে আমরা একটা ডিজাইন ডেভেলপ করি। তো আপনি প্রথমেই দেখেন যে তারা কি কি মোটিভ গুলো নিয়ে কাজ করে, তার থেকে যেগুলো মোটিভ মানে আনকমন, যেগুলো আপনার দৃষ্টিতে মনে হয় হ্যাঁ এইগুলো খুব ভালো, বাজারে সচরাচর দেখা যায় না, বা আপনি নিজেও যদি কোনো মোটিভ ডেভেলপ করে দেন, ওদের সাথে ডিসকাস করে যে আমি এই মোটিভটা দাঁড় করিয়েছি, এই মোটিভ দিয়ে কি এইভাবে চাদরটা বোনা যাবে কিনা, বা ওরা তো বেড কভারও বানায়, শাল তৈরি করে, বেশিরভাগই ওরা শাল তৈরি করে, আর থামি তৈরি করে ওরা ওইখানে ওই জায়গাগুলোতে। তো ওরা যেই বুননটা দেয়, সেই বুননের মাধ্যমে আপনার মোটিভটা ওরা ডেভেলপ করতে পারবে কিনা ওদের সাথে ডিসকাস করে নিয়ে আপনি, অর্থাৎ আপনি একা করলে হবে না, কারণ দেখা গেল আপনি এমন একটা ডিজাইন ডেভেলপ করলেন বা একটা মোটিভ ডেভেলপ করলেন যেটা আসলে ওদের কোমর তাতে এটা বানানো সম্ভব না। তো এই ক্ষেত্রে আপনার যেটা করতে হবে, আপনাকে তারটা দেখতে হবে নিজের চোখে বসে, ওরা আসলে কিভাবে ওই তাতে বুনন কাজটা করে। আপনি যখন বুঝে যাবেন যে এই বুনন কাজটা এভাবে করে করে, তখন আপনার ডিজাইন ডেভেলপ করতে আবার সুবিধা হবে। তখন আপনি তখন আপনি যদি একটা ডিজাইন ডেভেলপ করে ওদের কাছে যান, তখন ওরা বলবে হ্যাঁ এটা করা যাবে। যেমন আমি আমার একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে পারি, সেটা হলো আমি যখন যাত্রা একটা জার্নি ইনটু ক্রাফটস একটা শোরুম ছিল, মানে অফিস, আমি ওখানে ডিজাইনার হিসেবে কাজ করেছিলাম 2005 সালের দিক থেকে 2008 সাল পর্যন্ত। তো ওখানে আমি যখন চারুকলা থেকে সদ্য পাশ করে যাই, তখন কিন্তু আমাদের এই তাঁতিদের কিভাবে বুনন করে বা কিভাবে তারা ডিজাইন তুলে, এই যে শাড়ির পাড় বা বিভিন্ন হবে, এই যে জিনিসগুলো আমাদের হাতে কলমে কিন্তু আমরা শিখি নাই, তখন জানার কথাও না, আসলে ওইভাবে যাইনি, এমনি গেছি দেখছি, কিন্তু কিভাবে ডিজাইন ডেভেলপ করে সেটা কিন্তু আমার জানা ছিল না। তো আমি যখন ডিজাইনের হিসেবে ঢুকলাম এবং তাঁতি যখন আমার কাছে আসলো, আমি তখন তাকে একটা ডিজাইন করে দিলাম যে আপনি আমাকে এই ডিজাইনটা করে দেন। সে বারবার বলছে যে স্যার এটা করা সম্ভব না, মানে উনি যখন বলছে এটা করা সম্ভব না, তখন আমি ভাবছি যে উনি হয়তো করবে না বা করতে চাচ্ছে না, এই জন্য হয়তো বলছে করা যাবে না। তো আমি তাকে বারবার চাপ দিচ্ছি করার জন্য, কিন্তু সে চলে যাচ্ছে ঠিকই আমার কথা মেনে, কিন্তু সে করতে পারছে না। আমি তারপরে তখন তাকে জিজ্ঞেস করলাম, ঠিক আছে আপনি এটা যেহেতু করতে পারছেন না, কেন পারছেন না, আমি আপনার ওখানে যাব, আমি আপনার কাজটা দেখতে চাই যে আপনি কিভাবে কাজ করেন। এই যে আমি যখন ওখানে ফিল্ডে গেলাম এবং তাদের সাথে আমি 2 দিন থাকলাম, এবং তারা কিভাবে সুতা টানা দেয়, তারপরে কিভাবে ঘর্ণাটা দেয়, মাকু কিভাবে চালায়, এই সবকিছু যখন আমি দেখলাম, সানাটা কিভাবে তৈরি করে, যখন আমি নিজের চোখে সবকিছু দেখলাম, তখন আমার কাছে ধারণা স্পষ্ট হলো যে আচ্ছা, তার মানে আমি যে কোনো ডিজাইন দিলেই তো ওদের পক্ষে বানানো সম্ভব না, আমাকে ওইভাবে করে ডিজাইন ডেভেলপ করতে হবে, যেটা ওই, কারণ বুননের তো একটা লিমিটেশন আছে।
তো ওইভাবে করে আমাকে ডিজাইন পরে আমি যখন ডেভেলপ করে দিলাম তখন ডিজাইনটা কিন্তু ওরা আমাকে করে নিয়ে আসতে পারলো খুব সহজেই। তো এই জন্য ডিজাইনারদের এটাও জানা উচিত, আমি যেই মাধ্যমে কাজ করতে যাব ওই মিডিয়াটাকে আমাকে আগে জানতে হবে, বুঝতে হবে ডিজাইন করার আগে, যে আমি কিভাবে ডিজাইনটা করতে হবে। আমি যদি না জানি তাহলে তো আমি বুঝবো না যে একটা ডিজাইন করে দিলেই তো সে আসলে করতে পারবে না। তো এই জন্য আমি বলবো যে যদি আপনি এটা নিয়ে কাজ করতে চান তাহলে আপনি আগে ওদের কাছে বসে ওরা কিভাবে কাজটা করে সেইটা দেখে নিয়ে তারপরে আপনি আপনার মতো করে ডিজাইন দিয়ে ওদের কাছে ডিজাইনটা ডেভেলপ করে নিয়ে আপনি শাল বা বিছানা চাদর কিংবা পর্দা, আমরা তো অনেক সময় শুধু থামেই দেখি, ওরা তো থামেই বানায়। তো আপনি সেখান থেকে ওটা পর্দা বানালেন, ওটাতে কুশন কভার বানালেন, ওটাতে ব্যাগ তৈরি করলেন, টিস্যু হলো, হাউস হোল্ড আইটেম, যত রকমের হাউস হোল্ড আইটেম আছে, যেমন আপনার ডাইনিং টেবিলে যা যা থাকে, একটা টেবিল রানার থাকে, আপনি টেবিল রানার তৈরি করলেন, প্লেসমেট তৈরি করলেন, গ্লাস কোস্টার তৈরি করলেন, সেখানে টি পট কভার তৈরি করলেন। এরকম ভাবে আপনি বিভিন্ন প্রোডাক্ট ডেভেলপ করে আপনি নিজের এইগুলো হবে আপনার নিজস্ব ডিজাইনের। তো এই ক্ষেত্রে আপনার যদি কোনো রকম হেল্প লাগে এই ডিজাইন ডেভেলপ করতে, আমি হেল্প করবো, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি একটা ভালো একটা কাজ শুরু করছেন, এটা নিয়ে আপনি আগিয়ে যান। ধন্যবাদ। জি ধন্যবাদ শামীম ভাই। আমরা প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে আসছি। আপনি যদি এতক্ষণ তো আপনি অনেক আলোচনা করছেন এই বিষয়ে, যদি আরো ফিচারে আরো আপনাকে আমরা চাই এবং কোনো ট্রেনিং সেশন অ্যারেঞ্জ করা যায়, মানে 1 ঘন্টার আলোচনার মধ্যে আপনি আধা ঘন্টা সুযোগ পেয়েছেন, আসলে বিস্তারিত বলার সম্ভাবনা, বাট আমি যতটুকু বুঝলাম যে আসলে এগুলো অনেক দীর্ঘ একটি বিষয়। আর আমরা যারা অনলাইনে ব্যবসা করতে চাই তাহলে আমাদের আসলে এগুলো শেখাও দরকার, কেননা প্রোডাকশন সম্পর্কে ধারণা না থাকলে মার্কেটিং তো পরে, আগে তো তাকে ডিজাইন করতে হবে, প্রোডাক্ট ডিজাইন, প্রোডাক্ট প্ল্যান, তারপরে প্রোডাক্ট তৈরি করতে হবে, তারপরে মার্কেটিং। তো আমরা আসলে চলে যাচ্ছি একবারে লাস্ট ধাপে, আমরা কিভাবে অনলাইনে একটা পোস্ট দিব, মার্কেটিং করব, অনলাইন বিজনেস কিভাবে করা যায়। যেহেতু অনেকের প্রশ্ন থেকে বুঝলাম যে তারা অনলাইন বিজনেসটা শিখতে চায়। অনলাইন বিজনেস বলতে অনলাইন মার্কেটিংটা না, আমরা এখানে যারা ফেসবুক পোস্ট দিচ্ছে বা গ্রুপে গ্রুপে বিভিন্ন সেল করছে, এইটা আসলে অনলাইন বিজনেস না। আপনার কাছ থেকে বা আমি যতটুকু, আমার যতটুকু মেধা বুদ্ধি যতটুকু আছে বা আপনার কাছ থেকে এখন শুনলাম, তাতে আমাদের বিজনেস প্ল্যান, যেটা বিজনেস ডিজাইন বা বিজনেস ডেভেলপমেন্ট, এই পার্টটায় আসলে মনোযোগী হওয়া দরকার আমাদের উদ্যোক্তাদের। আমাদের উদ্যোক্তারা এই বিষয়ে আসলে মোটেই নজর রাখছে না। তারা সরাসরি, আপনি প্রথমেই শুরু করেছেন যে আসলে এক জায়গা থেকে একটা প্রোডাক্ট নিয়ে এসে সেল করছি, এটাকে একজন উদ্যোক্তা আমরা বলতে পারি না, এটা আমার নিজের প্রোডাক্ট না, কিন্তু আমরা কিন্তু সেটাই চালাই নিচ্ছি। আমার নামে সাপোজ ওয়ালি বাটিক শপ এরকম একটা নাম দেওয়া, নিজের নামে একটা শপ খুলে বলছি এটা আমার প্রোডাক্ট, এইখানে মনে হয় যে ক্রেতাদের কাছে আমরা গ্রহণযোগ্যতা পাচ্ছি না, কেননা ওই সেম প্রোডাক্টটা সে কিন্তু আবার অন্য জায়গায় পাচ্ছে। অতএব আমার উপরে কিন্তু সে হয়তো একবার নিচ্ছে কিন্তু বারবার হয়তো নিতে আসবে না, কেন সে যখন নিউ মার্কেটে যে এই ড্রেসটাই পাবে তখন মহল্লা থেকে আর সেটা সে কিনতে চাবে না, যে ওখানে গেলে তো আমি হয়তো একটু কমই পাচ্ছি। তো এই বিষয়ে মনে হয় যে তাদের আরো অনেক কিছু শেখার আছে। আপনি যদি এক কথায় বা আপনি 1 মিনিট বা 2 মিনিটের মধ্যে একটু ফিনিশিং টানেন, তারপরে আমরা মামুন ভাইয়ের কাছ থেকে ফিনিশিং নিয়ে আজকের প্রোগ্রামটা শেষ করব, যে আসলে তাদের এই বিষয়ে আসলে কিছু ট্রেন আপ করা দরকার আছে কিনা তাদের। না, অবশ্যই অবশ্যই আমরা যারা উদ্যোক্তা হতে চাই, কারণ ব্যবসায়ী আর উদ্যোক্তার মধ্যে একটু ফারাক আছে, তো এইটা আমাদেরকে বুঝতে হবে। তো যেটা আমি আগে বলেছি, আমি ইন্ডিয়া থেকে নিয়ে এসে ব্যবসা করতে পারি, সেটা আমি ব্যবসায়ী করতে পারি, কিন্তু আমি উদ্যোক্তা হতে হলে আমাকে কিছু মানুষজনকে নিয়ে, মানে একটা কমিউনিটি নিয়ে কাজ করতে হবে, মানে ভ্যালু অ্যাড করতে হবে, নতুন কিছু অ্যাড করতে হবে, তাহলে না আমার এটা চলবে। তো আমি ওনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে ওনারা যদি সত্যিকার অর্থেই মানে উদ্যোক্তা হতে চান তাহলে তাদেরকে এই ট্রেনিংটা একটু নিতেই হবে, যে কিভাবে নিজস্ব প্রোডাক্ট ডেভেলপ করা যায়, ডিজাইন থেকে শুরু করে প্রোডাক্ট ডেভেলপমেন্ট পর্যন্ত, এটা তাদের একটু ট্রেনিং ব্যবস্থা করতে হবে। সেটা আপনি করতেও পারেন, বা এরা যদি নিজের আগ্রহী হয়েও করতে চায় এটা করতে পারে। আমার দিক থেকে আমি যতটুকু সহযোগিতা করা আমি করবো ইনশাল্লাহ। আমরা যেহেতু আসলে আমাদের গ্রুপটা শুরু থেকে ট্রেনিং এর ব্যাপারে খুব গুরুত্ব দিচ্ছি, আমি আশা করি যে আপনার কাছ থেকে আমরা হেল্প পাবো এবং আমাদের গ্রুপের সদস্যদের নিয়ে আমরা একটা যত সহজসাধ্য ভাবে করা যায় তাদের জন্য, যেহেতু আমরা হেল্পফুল করতে চাই, সেরকম একটা উদ্যোগ আমরা নিতে পারি। আশা করি আপনি আমাদের হেল্প করবেন। তো মামুন ভাই, আমরা আসলে শেষ পর্যায়ে 1 ঘন্টা ট্রেনিং, 1 ঘন্টা অলরেডি শেষ হয়ে গিয়েছে। আপনিও আপনার এখানে উদ্যোক্তা বা দর্শক যারা শুনছে তাদের উদ্দেশ্যে একটু শেষ কথা, যে আসলে আমরা যেভাবে করছি এখানে মনে হয় যে একটু চেঞ্জ আনা দরকার এবং বিভিন্ন বিষয়ে তাদের ট্রেনিং করা দরকার। আর আপনি নিজেও একজন ট্রেনিং এর উপরে আপনি বেশি সময় দিচ্ছেন। তো দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলেন, একটু মাইকটা আনমিউট করে নেন।
ধন্যবাদ। আসলে যে বিষয়ের প্রতি আমি ফোকাস দিতে চাচ্ছি যে প্রত্যেকটি কাজ শুরু করার পূর্বে একটি প্ল্যান থাকা দরকার। ঠিক আছে, তো আপনি উদ্যোক্তা হতে চাচ্ছেন, আপনার একটা বিজনেস প্ল্যান লাগবে। এই বিজনেস প্ল্যান কিন্তু বিজনেসের মূল মন্ত্র বা বিজনেসের মূল ডকুমেন্ট বা বিজনেসের বাইবেল বলি। তো আপনাকে বিজনেস প্ল্যান থাকতে হবে। সো আমরা যেটা খেয়াল করছি যে আমরা যারা বিশেষ করে সাম্প্রতিক সময় যারা শুরু করে দিয়েছে তাদের খুব একটা বিজনেস প্ল্যান নাই, আসলে সেরকম স্টাডি নেই। সো আপনাকে কি করতে, বিজনেস প্ল্যান থাকতে হবে। অনেকের ধারণা আমার তো ব্যবসা ছোট, আমার কি, হ্যাঁ ছোট ব্যবসার ছোট বিজনেস প্ল্যান থাকবে, বড় ব্যবসার বড় 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 আকারে থাকবে। আপনাকে বিজনেস প্ল্যান থাকতে হবে। এই প্ল্যানের মধ্যে যেটা কি, আপনার প্রোডাক্ট ডেভেলপমেন্ট ফিজিবিলিটি স্টাডি করতে হবে, শর্ট অ্যানালাইসিস করতে হবে। ঠিক আছে, বিজনেস যে বিষয়গুলো, কম্পিটিটর স্টাডি করতে হবে। ঠিক আছে, প্রোডাক্ট ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, প্রোডাক্ট সোর্সিং বিষয়ে সেইগুলো ফোকাস দিতে হবে, মার্কেটিং প্ল্যান থাকতে হবে। ঠিক আছে, সো এই সবকিছু মিলেই কিন্তু বিজনেস প্ল্যান। তো আমি যারা উদ্যোক্তা রয়েছে তাদেরকে বলছি, তাদের আপনাদের একটা বিজনেস প্ল্যান নিয়ে কাজ করে, নাম্বার ওয়ান। নাম্বার টু যেটি বিষয় হলো যে অনেক সময় হয়েছে কি যে আমরা ফোকাস দিতে পারি না, উদ্যোক্তাদের ফোকাস থাকতে হয়। ঠিক আছে, ব্যবসার একটা বেশ কিছু অ্যাপ্রোচ রয়েছে, বিসিজি নামে একটা অ্যাপ্রোচ রয়েছে। ঠিক আছে, সেই আমি সংক্ষেপে শেষ করবো 1 মিনিটে। সেই অ্যাপ্রোচের মধ্যে বলা হচ্ছে যে একটা বিজনেসের কিন্তু বেশ কিছু প্রোডাক্ট বা এই বিজনেস ইউনিট থাকে, কিছু ক্যাশ কাউ থাকে, কিছু ডক্স থাকে, কিছু কোশ্চেন মার্কস থাকে, কিছু স্টার থাকে। তার মানে কিছু প্রোডাক্ট আছে যেগুলো মার্কেটে ভালো চলে, সেটাকে আমরা কি বলতে পারি, স্টার বলতে পারি। কিছু ক্যাশ কাউ মানে ইনভেস্টমেন্ট প্রয়োজন পড়ে, কিছু কোশ্চেন মার্ক মানে সন্দেহাতীত এই প্রোডাক্ট গুলো চলবে কি চলবে না। ঠিক আছে, এরকম বেশ কিছু অ্যাপ্রোচ রয়েছে। সো এই বিষয়গুলো আমার এই বিষয়গুলো ভাবতে হবে যে আমার কোন প্রোডাক্টটি রয়েছে, কোন প্রোডাক্ট মার্কেটে ভালো চলবে, সেগুলোকে ফোকাস করে করে কাজ করতে হবে। ঠিক আছে, এই সময়ের সাথে সাথে কিন্তু বা পরিবেশ পরিস্থিতির সাথে সাথে এক এক প্রোডাক্টের বা এক এক আইটেমের কিন্তু এক একটা ট্রেন্ড আসে, ফ্যাশনের একটা ট্রেন্ড আসে, ডিমান্ডের একটা ট্রেন্ড আসে, বিজনেসের একটা ট্রেন্ড আসে। ঠিক আছে, সো এই ট্রেন্ড কেন্দ্র করে আমাদেরকে কিন্তু কাজ করতে হবে, ইনিশিয়েটিভ নিতে হবে। ঠিক আছে, এক্ষেত্রে আরেকটি বিষয় যেটা ভাবতে হবে উদ্যোক্তাদের, প্রোডাক্ট লাইফ সাইকেল। প্রোডাক্টের কিন্তু একটা জীবন চক্র আছে। মানুষ যেমন বয়স হয়, এক সময় শিশু থেকে বড় হয়, বড় থেকে আবার হয়, তারপর এক সময় মারা যায়। প্রোডাক্টের কিন্তু একটা লাইফ সাইকেল আছে, মার্কেটের ডিমান্ড আছে। তো অনেক প্রোডাক্ট উদ্যোক্তারা একটা ডেড প্রোডাক্ট নিয়ে মার্কেটে তার প্রয়োজন ফুরিয়ে গেছে, ওই সময় ওইটি নিয়ে যাত্রা শুরু করে, তাতে হয় কি সে আলটিমেটলি কিন্তু ফেল হয়। তো এই অনেক বিষয়গুলো রয়েছে। আলটিমেট যেটা বলতে চাচ্ছি শেষে, প্রশিক্ষণের এবং পড়াশোনার এবং এডুকেশনের কোনো বিকল্প নাই। একটা ভালো উদ্যোক্তা হতে গেলে তাকে বিজনেসে যতটুকু সময় দিতে হবে, ধরেন একজন কেউ বিজনেসে সময় দেয় 10 ঘন্টা, তাহলে আমি বলবো প্রতিদিন মিনিমাম 1 থেকে 2 ঘন্টা তাকে স্টাডি, বিজনেস ডেভেলপমেন্ট। ঠিক আছে, এবং মাসে অন্তত একটা ট্রেনিং বা 6 মাস, বছরে অন্তত 5 থেকে 10টা ট্রেনিং তাকে করতে হবে। তাহলে হবে কি, তার চিন্তার বিকাশ ঘটবে। ঠিক আছে, তার সীমাবদ্ধতা যেমন কাটবে, এর পাশাপাশি এই সকল ট্রেনিং এ গিয়ে কিন্তু আপনার নেটওয়ার্কিং তৈরি হয়। ঠিক আছে, ওখান থেকে কিন্তু একটা নেটওয়ার্কিং তৈরি হবে, যেটি বর্তমান বিজনেসের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর একটি শেষ কথা বলতে চাচ্ছি, ক্রেতারা কিন্তু আসলে প্রোডাক্ট কেনে না, ক্রেতারা তাদের প্রয়োজন কেনে। ঠিক আছে, তো আমাদের যখন আমরা প্রোডাক্ট ডিজাইন করব, মার্কেট করব বা অফার করব, সব ক্ষেত্রে ক্রেতাদের প্রয়োজনকে প্রায়োরিটি দিতে হবে। আমরা অনেক সময় আমাদের প্রয়োজনকে প্রায়োরিটি দেই। ঠিক আছে, আমাদের প্রয়োজনকে প্রায়োরিটি দিলে হবে না, ক্রেতা কেন্দ্রিক হতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমাদের শহীদুল ইসলাম ভাই গত মঙ্গলবার আমাদের সাথে লাইভে এসেছিলেন। উনি একজন কর্পোরেট কোম্পানিতে জব করেন এবং চিটাগং ইউনিভার্সিটির থেকে পড়াশোনা শেষ করেছেন। উনি কিছু কমেন্টস করেছেন, আমি আপনাদের সামনে তুলে ধরলাম। Truly useful as well as effective discussion over online business growth. All must watch the program to be equipped with modern technology. তাহলে আমাদের বিজনেসের মধ্যে আমাদের ডেভেলপ এই যে হস্তশিল্প বলেন বা একবারে দেশীয় শিল্পের মধ্যেও টেকনোলজির কিন্তু বিষয় আছে। আমি নিজে একজন টেকনোলজির উপরে পড়ালেখা করা, কিন্তু আমি নিজে বলি নাই, দেখেন শ্রোতাদের মধ্যে থেকে, আমাদের দর্শক যারা দেখছেন তাদের মধ্যে থেকেই চলে আসছে। তারপর শহীদুল ইসলাম ভাই আরেকটা কমেন্টস করেছেন, দ্য ডিসকাশন ইজ অলসো একাডেমিক্যালি very sound, especially for new entrepreneurs. আসলে এখানে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেছেন যে আসলে প্রতিটা বিষয়ের উপরে আমাদের দেশে হয়তো এইভাবে হয় না, যেটা আমাদের মামুন ভাই বললো যে এমবিএ বিবিএ করে সে অন্য একটা সাবজেক্টের উপরে তার জব হচ্ছে, কিন্তু ইন্টারন্যাশনালি কিন্তু এরকম না। এখানে আমাদের শামীম রেজা ভাই যে সাবজেক্টের উপরে শিক্ষকতা করছেন এবং পড়াশোনা করেছেন, তিনিও কিন্তু বললো যে তাঁত শিল্প একটা আলাদা একটা বিশাল জায়গা, তাদের হয়তো ওখানে এইগুলো নিয়ে আলোচনা হয়েছে, বাট এটা আরেকটা জিনিস। তো এরকম প্রতিটা জিনিসের উপরে ইন্টারন্যাশনালি কিন্তু অনেক বড় বড় ডিগ্রি নেওয়ার সুযোগ আছে। তো আমরা বড় বড় ডিগ্রি না হইলেও বেসিকটা অন্তত জেনে মনে হয় যে আমাদের উদ্যোক্তা হওয়া উচিত। তাহলে আমাদের বিজনেস সিকিউরিটি একটা বিশাল ব্যাপার আছে, যেটা নিয়ে আজকে আর আলোচনা হয় নাই, যেটা হলো বিজনেস সিকিউরিটি। আপনি 10 লাখ টাকা নিয়ে ইনভেস্টমেন্টে গেলেন,
এই 10 লাখ টাকার সিকিউরিটিটা কে দিবে? আপনার প্ল্যানটা আপনাকে সিকিউরিটি দিবে। আপনার বিজনেস প্ল্যান যদি ঠিকমতো না হয়, আপনার বিজনেস প্ল্যানের মধ্যে সবকিছুই আসবে, আপনার এমপ্লয়মেন্ট, আপনার প্রোডাকশন, আপনি কি এই যে বললো যে একটু আগে আপনি প্রোডাকশন করছেন কিন্তু ওটা ডিমান্ড নাই মার্কেটে, তাহলে সেটা নিয়ে আসলে আপনি প্রোডাকশন করে তো সেল হবে না, তাহলে আপনি তো লুজার হবে। এখানে আরেকজন মেসেজ দিয়েছেন, অনেক প্রাণবন্ত আলোচনা। স্যারের কথাটা একদম ঠিক, কারো কাছ থেকে পণ্য এনে সেল করাটা উদ্যোক্তা হওয়া যায় না। আলোচনার মাধ্যমে সেটা খুব পরিষ্কার ভাবে বুঝতে পারছি। হাসান আল মামুন ভাইয়ের আলোচনা অনেক গুরুত্বপূর্ণ, অনেক ধন্যবাদ আপনাদেরকে। আমি একটু দেখি মেসেজটা কে দিয়েছে। মেসেজটা দিয়েছে হেনা আপু, শায়না আক্তার হেনা। তো আমরা আসলে 1 ঘন্টা সাধারণত এই ধরনের প্রোগ্রাম গুলো করে থাকি, আমরা 1 ঘন্টা ওভার হয়ে গেছে, 1 ঘন্টা 10 মিনিট হয়েছে। আমাদের বিজ্ঞ আলোচক দুইজনের আলোচনা, আমরা দুইজনকে দীর্ঘদিন যাবৎ আমি ব্যক্তিগতভাবে চিনি, কিন্তু এই ধরনের আলোচনা টেবিলে একসাথে বসার সুযোগ হয়নি। করোনার কারণে আমরা অনেককে অনেকভাবে চিনি, কিন্তু আসলে আমরা বসতে পারিনি। করোনা যদি না হতো, আমাদের গ্রুপের উদ্যোগে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ধরনের ট্রেনিং, সরাসরি ফেস টু ফেস ট্রেনিং গুলো আমরা করানোর আমাদের প্ল্যান বা উদ্যোগ আছে। আশা করি আল্লাহর রহমতে দ্রুত আমাদের দেশ থেকে এবং পৃথিবী থেকে এই করোনা মহামারী থেকে আমরা পরিত্রাণ পাবো, এবং আমরা যে এই যে অনলাইন উদ্যোক্তা হিসেবে আরো কিভাবে নিজেদেরকে তৈরি করতে পারি, সরাসরি আমাদের এই যে টিচার মামুন ভাই ট্রেনিং করায়, আমাদের শামীম রেজা স্যার তো সরাসরি টিচার, এই ডিপার্টমেন্টের উপরে তিনি একটা আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটির পরেই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিকে ধরা হয়, তো সেখানে তিনি শিক্ষকতা করছেন। আপনাদের অনেক কিছু জানার আছে, শিখার আছে। আমরা স্যারদের সাথে আলোচনা করে অনলাইনে আরো এই ধরনের উদ্যোগ নেওয়ার চেষ্টা করব, এবং আগামী দিনে যখন আমাদের সবকিছু আমাদের অনুকূলে থাকবে, আমরা সরাসরি হাতে কলমে প্রশিক্ষণের ব্যবস্থা করার চেষ্টা করব। তো আজকে যারা আমাদের প্রোগ্রামটি দেখছিলেন, আমাদের নিয়মিত এই ধরনের ট্রেনিং সেশন গুলো আরো বেশি বেশি, আমাদের ডিজিটাল মার্কেটিং এর উপরে বিভিন্ন সময় ট্রেনিং হচ্ছে, আমাদের আজকে সরাসরি প্রোডাক্টের উপরে ট্রেনিং হলো, আমাদের প্রোডাক্ট নিয়ে আমাদের এখানে অনেক অভিজ্ঞ উদ্যোক্তারা এসে কথা বলেন। তো আমাদের এইভাবে বিভিন্ন সরাসরি ট্রেনিং, সরাসরি মার্কেটিং, সরাসরি আমাদের প্রোডাক্ট ডেভেলপমেন্ট, প্রোডাক্ট নিয়েও বিভিন্ন ধরনের প্রোগ্রামগুলো আমরা করার চেষ্টা করব। আশা করি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, এবং আমরা এই মুহূর্তে একটা উদ্যোগ নিয়েছি, এখানে যারা অ্যাক্টিভ উদ্যোক্তা আছেন এবং যারা উদ্যোক্তা হিসেবে সফল, তাদের একটি ডাটাবেস করার চেষ্টা করছি। আশা করি তাদের ডাটাবেস অনুযায়ী আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামে তাদেরকে ইনভাইট করে নিয়ে আসব, এবং তাদের অভিজ্ঞতাগুলো এখানে শেয়ার করার চেষ্টা করব। এখানে যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের অনেক কিছু শেখার সুযোগ হবে। সরাসরি তাদের সাথে একজন নতুন উদ্যোক্তা যে এখন স্বপ্ন দেখছেন উদ্যোক্তা হওয়ার, তার সাথে তাদের পরিচিত হওয়ার সুযোগ ওইভাবে বেশি নাই, কিন্তু এই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি আজকে শামীম রেজা ভাইকে পেয়ে গেলেন, মামুন ভাইকে পেয়ে গেলেন, এরকম গত লাইভে আমাদের শহীদুল ভাই এসেছিল, আমাদের মাইনুল এসেছিল, এরকম আরো নারী উদ্যোক্তাদেরকেও আমরা নিয়ে আসতেছি, নারী ট্রেনারদেরকে নিয়ে আসতেছি। আমরা আশা করি এই এন্টারপ্রেনার এন্ড ই কমার্স ফোরামের মাধ্যমে আপনারা যারা উদ্যোক্তা আছেন আপনারা উপকৃত হবেন, এবং আপনারা আমাদের সাথে থাকবেন, গ্রুপে অ্যাক্টিভ থাকবেন। তো এই বলে আমি আজকে লাইভ সেশনটি শেষ করতে চাচ্ছি। আমাদের দুইজন উদ্যোক্তাদেরকে শেষবারের মতো সবাইকে সালাম বিনিময় করে আজকের প্রোগ্রামটি শেষ করার জন্য অনুরোধ করছি। আপনারা উদ্যোক্তাদের শেষবারের মতো অভিবাদন জানিয়ে শেষ করতে পারেন। জি, শুভেচ্ছা এবং দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আবারও সকল শ্রোতাকে যারা কষ্ট করে শুনেছেন এবং কমেন্টস করে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন, বিশেষ করে আমাদের মতো ইয়ং যারা, তাদেরকে আপনারা যদি আমাদেরকে কমেন্টস করেন, শেয়ার করেন, লাইক দেন, তাহলে আমাদের ভালো লাগে। আমরা যারা চেষ্টা করছি যে সমাজে কিছু ভ্যালু অ্যাড করতে, বিশেষ করে আপনাদের জন্য নিয়ে কাজ করতে, বিশেষ করে আমার যে অর্গানাইজেশন রয়েছে ইয়ুথ সেন্টার, তো তার সাথে আপনারা লিঙ্ক থাকবেন। এবং ধন্যবাদ জানাচ্ছি এই গ্রুপটিকে, এবং আমার এখান থেকে বলতে চাচ্ছি যে আপনাদের যে কোনো উদ্যোগে, যে কোনো প্রচেষ্টায় আমি থাকবো আপনাদের পাশে। যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মামুন ভাই, ধন্যবাদ শামীম ভাই, আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমরা সবাই মিলে এই ইয়ুথ ডেভেলপমেন্ট নিয়ে আমরা কাজ করতেছি। স্যার তো সরাসরি স্টুডেন্টদের নিয়ে কাজ করে, মামুন ভাই ইয়ুথদের নিয়ে কাজ করে, আমিও ইয়ুথদের নিয়ে কাজ করি। আমরা সবাই মিলে কিভাবে একটি বাংলাদেশকে, একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারি, এই প্রচেষ্টা, এই স্লোগান রেখে আজকে মতো এন্টারপ্রেনার এন্ড ই কমার্স ফোরামের উদ্যোগে আজকে ট্রেনিং সেশন, লাইভ সেশন শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।